আমরা এখন টেস্ট পেপারের পর্যায় সারণী চ্যাপ্টারে যত এমসিকিউ আছে সব সলভ করব। অর্থাৎ পর্যায় সারণী থেকে টেস্ট পেপারে স্পেশাল যত এমসিকিউ আছে, প্রিভিয়াস ইয়ারে আসছে, সাজেশন, এগুলো সব সলভ করব। এই চ্যাপ্টারে তুমি এই এমসিকিউগুলো সলভ করলেই আর লাগবে না, মোটামুটি সব A to Z কভার হয়ে যাবে আমার সাথে সাথে। এইগুলা তুমি খাতা কলম নিয়ে একদম লিখে লিখে সলভ করবা প্রত্যেকটা এমসিকিউ। চলো আমরা দেরি না করে শুরু করি। আমরা পর্যায় সারণী এই চ্যাপ্টারটা সলভ করা শুরু করি। প্রথমেই বলছে 2016 সাল পর্যন্ত আবিষ্কৃত মোট মৌলের কতটি গবেষণাগারে পাওয়া গেছে। অর্থাৎ যতগুলা মৌল আমরা 2016 সাল পর্যন্ত আবিষ্কার করছি, টোটাল মৌল আবিষ্কার করছি 118টা। এই 118টার মধ্যে গবেষণাগারে পাওয়া গেছে কতটা? সো গবেষণাগারে পাওয়া গেছে হচ্ছে আমাদের মোটামুটি 26টা মতো মৌল, 20টা মতো মৌল, 26টা না 20টা মতো মৌল হচ্ছে গবেষণাগারে পাওয়া গেছে। সো আমরা তাহলে দেখলাম যে 2016 সাল পর্যন্ত আবিষ্কৃত মোট মৌলের কতগুলা গবেষণাগারে পাওয়া গেছে। গবেষণাগারে পাওয়া গেছে হচ্ছে 20টা মতো মৌল। ওকে, সো এই ইনফরমেশনটা আমাদের ইনফরমেটিভ কোশ্চেন মুখস্থ রাখতে হবে। ওকে, এবার বলছে দেখো পর্যায় সারণীর অষ্টক সূত্র কে প্রদান করেন? পর্যায় সারণীর অষ্টক সূত্র, ভাই আমরা যখন এই যে বেসিক ক্লাস করছিলাম মনে করে দেখো, আমাদের তোমার হচ্ছে পর্যায় সারণী সম্পর্কে আমাদের বেসিক একটা ওয়ান শট আছে, ওখানে বলছিলাম যে অষ্টক সূত্র প্রদান করেন হচ্ছে বিজ্ঞানী নিউল্যান্ড। ওকে, বিজ্ঞানী নিউল্যান্ড কোন সূত্র? অষ্টক সূত্র প্রদান করেন। তাহলে যখনই অষ্টক সূত্রের নাম আসবে তখনই আমাদের নাম দিতে হবে হচ্ছে নিউল্যান্ড। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এবার আসো অষ্টক সূত্রের পরে বলছে নিউল্যান্ডের অষ্টক সূত্রের মূল ভিত্তি কি? মানে নিউল্যান্ড অষ্টক সূত্র কিসের উপর ভিত্তি করে দিয়েছিল? এটা আমরা জানি যে পারমাণবিক ভর। হেনরি মোসলে কেবলমাত্র পারমাণবিক সংখ্যা দিছিল, তার আগে সবকিছুই হচ্ছে পারমাণবিক ভর নিয়েই যাচাই বাছাই করা হয়েছিল। সো এখানে আমাদের পারমাণবিক ভর আসবে হচ্ছে কারেক্ট আনসার। তাহলে কি দেখবো আমরা? নিউল্যান্ডের অষ্টক সূত্র যখনই আসবে সেটা হচ্ছে পারমাণবিক ভর, ভরের উপর ডিপেন্ড করে আমরা অষ্টক সূত্র সাজিয়েছিলাম। প্রতি 8টা পরপর ভরের একটা মিল পাওয়া যাচ্ছিল, তাই না? প্রতি 8টা মৌল পরপর ভরের মিল পাওয়া যাচ্ছিল। ওকে, এবার বলছে দেখো মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি কি? মেন্ডেলিফের পর্যায় সারণী এখনো পর্যন্ত কিন্তু আমাদের পারমাণবিক সংখ্যা আসে নাই। মেন্ডেলিফও কিন্তু পারমাণবিক ভরের উপর ডিপেন্ড করেই তোমার পুরা পর্যায় সারণী সাজিয়েছিল। তার মানে মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি এটা হচ্ছে পারমাণবিক ভর। আচ্ছা, এবার আসো পরে আসি। বিজ্ঞানী মেন্ডেলিফের প্রথম পর্যায় সারণীতে কলাম সংখ্যা কতগুলা ছিল? আমরা দেখছিলাম যে মেন্ডেলিফ যে আধুনিক পর্যায় সারণী দিছিল ওখানে কলাম দিছিল মোটামুটি 8টা আর পর্যায় দিছিল 12টা। এরকম এরকম খাড়া খাড়া কলাম দিছিল হচ্ছে 8টা, 1 2 3 4 5 6 7 8, 8টা কলাম দিছিল। আর এরকম সারি দিছিল হচ্ছে তোমার 12টা, টোটাল সারি দিছিল 12টা। তাহলে 8টা কলাম 12টি সারি দিয়ে মেন্ডেলিফের পর্যায় সারণী গঠিত হয়েছিল। আমি আবার বলি, রিপিট করি, 8টা কলাম 12টি সারি দিয়ে। তাহলে কলাম কয়টা? কলাম হচ্ছে 8টা। কলাম হচ্ছে 8টা। কলাম মানে কি? কলাম মানে খাড়া। তো কলাম হচ্ছে 8টা আর সারি কয়টা? সারি হচ্ছে 12টা। সারি কি? সারি হচ্ছে এই যে আরে আরে যেগুলো থাকবে। তাহলে 8টা কলাম আর 12টা সারি দিয়ে মেন্ডেলিফের পর্যায় সারণী এটা টোটালি গঠন হয়েছিল। সো আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি। 8টা কলাম 12টা সারি। এবার বলছে দেখো পারমাণবিক সংখ্যা অনুযায়ী, পারমাণবিক সংখ্যা প্রথম কে জানি আবিষ্কার করে? পারমাণবিক সংখ্যা আবিষ্কার করে হচ্ছে হেনরি মোসলে। তো আধুনিক পর্যায় সারণীর ধারণার প্রবর্তককে? তাহলে যখনই পারমাণবিক সংখ্যার কথা আসবে তখনই কার নাম আসবে? মোসলের কথা আসবে, মোসলে। ঠিক আছে, তখনই আমাদের মোসলে আসবে। বাকি আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে পারমাণবিক ভর নিয়েই কাজ করব। তাহলে পারমাণবিক সংখ্যা এইটা নিয়ে ডিল করছে কে? এটা নিয়ে ডিল করছে হচ্ছে মোসলে। তাহলে কারেক্ট আনসার কি? কারেক্ট আনসার হচ্ছে মোসলে। মেন্ডেলিফের পর্যায় সারণীতে কতগুলো আনুভূমিক সারি ছিল? আমরা দেখলাম কলাম ছিল 8টা। কলাম কয়টা? কলাম ছিল 8টা। কলাম ছিল 8টা আর আনুভূমিক সারি কয়টা? আনুভূমিক সারি ছিল হচ্ছে আমাদের 12টা। তাহলে এখানে আমাদের 8টা কলামের পর আনুভূমিক সারি পাচ্ছি আমরা হচ্ছে 12টা। ওকে, তাহলে 12টা হচ্ছে আমাদের কারেক্ট আনসার আসে। পর্যায় সারণীতে খাড়া স্তম্ভ কতটি? এটা কিন্তু নর্মাল পর্যায় সারণী, আধুনিক পর্যায় সারণী মানে লেটেস্ট ভার্সন। 2016 সাল পর্যন্ত যেটা আমরা আপডেট করছি সেইটার কথা বলছে। এখন কিন্তু আর কারণটা বলে নাই, এবার কিন্তু মোসলেটটাও বলে নাই, তারপরে তোমার হচ্ছে যে নিউল্যান্ডেরটাও বলে নাই, এরকম অন্য কারোরটা বলে নাই, মেন্ডেলিফেরটাও বলে নাই। নর্মাল পর্যায় সারণীর কথা বলছে। নর্মাল পর্যায় সারণীতে খাড়া স্তম্ভ মানে হচ্ছে গ্রুপ বুঝাই, তাই না? খাড়া স্তম্ভ মানে কি? খাড়া স্তম্ভ মানে কলাম। কলাম কলাম মানে কি? কলাম মানে হচ্ছে গ্রুপ বুঝাই। তো আমরা জানি গ্রুপ হচ্ছে 18টা, তাই না? আমরা জানি গ্রুপ কয়টা? গ্রুপ হচ্ছে 18টা। এবার সারি কয়টা?
আমরা জানি পর্যায় সারণীতে সারি আছে হচ্ছে রো, সারি হচ্ছে রো, রো কয়টা? 7টা সারি বা 7টা রো পাওয়া যায়, তাই না? 7টা সারি, এরকম সারি সারি পাওয়া যায়, সারি হচ্ছে পর্যায় বলে, এটা হচ্ছে 7টা। আর গ্রুপ কয়টা? গ্রুপ হচ্ছে 18টা বা খাড়া স্তম্ভ 18টা। তাহলে পর্যায় সারণীতে আমরা 18টা খাড়া স্তম্ভ পাচ্ছি। কয়টা? 18টা খাড়া স্তম্ভ পাচ্ছি। তাহলে দেখো পর্যায় সারণীতে খাড়া স্তম্ভ কতটি? 18টা। ওকে, এবার আসো অ্যাক্টিনাইড সারির মৌলগুলা কোন পর্যায়ে অবস্থিত? অ্যাক্টিনাইড, ভাই আমরা জানি ল্যান্থানাইড, অ্যাক্টিনাইড এই দুইটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট, ল্যান্থানাইড, অ্যাক্টিনাইড। তো আমরা যদি একটু দেখার চেষ্টা করি, কেমনে দেখবো? আমরা যদি গ্রুপগুলা দেখি, প্রথমে পর্যায়, কোন পর্যায়ে অবস্থিত বলছে না, কোন পর্যায়ে? হাইড্রোজেন হচ্ছে প্রথম পর্যায়ের মৌল, এরপর লিথিয়াম দ্বিতীয় পর্যায়ের মৌল, সোডিয়াম তৃতীয় পর্যায়ের মৌল, সোডিয়ামের নিচে পটাশিয়াম চতুর্থ পর্যায়ের মৌল, রুবিডিয়াম পঞ্চম, তারপর হচ্ছে সিজিয়াম ষষ্ঠ। তো এভাবে তুমি হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এভাবে উপর থেকে নিচের দিকে আসবে। এবারটা একটু ভালো করে খেয়াল করো, পটাশিয়াম 19, তারপরে খেয়াল করো ক্যালসিয়াম 20, স্ক্যান্ডিয়াম 21, তাই না? স্ক্যান্ডিয়ামের ঠিক নিচে আসে হচ্ছে ইট্রিয়াম, তার নিচে থাকে হচ্ছে ল্যান্থানাইড, তার নিচে থাকে হচ্ছে অ্যাক্টিনাইড। তাহলে একটু ভালো করে খেয়াল করলে দেখো, এটা প্রথম পর্যায়, এটা দ্বিতীয় পর্যায়, এটা তৃতীয় পর্যায়, এটা চতুর্থ পর্যায়। তার মানে ইট্রিয়াম হচ্ছে পঞ্চম, ল্যান্থানাইড ষষ্ঠ, অ্যাক্টিনাইড সপ্তম। এবার আমরা বলছে অ্যাক্টিনাইড সারিগুলা কোন পর্যায়ে আছে? অ্যাক্টিনাইড সারিগুলা কোন পর্যায়ে আছে দেখো তো। অ্যাক্টিনাইড সারিগুলা সপ্তম পর্যায়ে আছে। গ্রুপ কত? এদিকে গ্রুপ যদি কাউন্ট করো, এটা 1 নাম্বার গ্রুপ, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। তাহলে দেখো অ্যাক্টিনাইড হচ্ছে 3 নাম্বার গ্রুপে 7 নাম্বার পর্যায়। অ্যাক্টিনাইড যদি বলে 3 নাম্বার গ্রুপে 7 নাম্বার পর্যায়। ল্যান্থানাইড যদি বলে 3 নাম্বার গ্রুপে 6 নাম্বার পর্যায়। ভালো করে খেয়াল করো, এই জিনিসপত্রগুলো ভালো করে খেয়াল করো। এখন তুমি কি করতে পারো? তুমি নর্মাল এগুলো মুখস্থ করতে পারো, আমি নর্মাল মুখস্থ করি না, আমি কি করি? আমি এগুলাকে ভিজুয়ালাইজ করি, মাথার ভিতরে ভিজুয়াল করি, মাথার ভিতরে মানে একটা নির্দিষ্ট ওয়েতে ভিজুয়াল করি। তাহলে আমি কি করলাম? আমি এইভাবে আসলাম, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, পটাশিয়ামের পরে ক্যালসিয়াম, তারপর স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়ামের নিচে ইট্রিয়াম, তারপরে ল্যান্থানাইড, তারপর অ্যাক্টিনাইড। এভাবে চিন্তা করলে যেটা হয়, এই পর্যন্ত 4টা পর্যায়ে আসছে। ইট্রিয়াম 5 নাম্বার পর্যায়ে, তারপরে ল্যান্থানাইড 6, অ্যাক্টিনাইড 7। এবার মজার ব্যাপার হচ্ছে তোমার স্পেসিফিকভাবে ডেডিকেটেড প্রশ্ন করবে, স্ক্যান্ডিয়াম কত নম্বর পর্যায়ে, কত নম্বর গ্রুপ। একটা জিনিস শিখে এর মাঝখানে এটা ক্লিয়ার। ইট্রিয়াম কত নম্বর পর্যায়ে, কত নম্বর গ্রুপ, একটা জিনিস শিখে এর মধ্যে এমসিকিউটা ক্লিয়ার। ল্যান্থানাইড কত নম্বর পর্যায়ে, কত নম্বর গ্রুপ, একটা জিনিস শিখে এর মধ্যে ক্লিয়ার। অ্যাক্টিনাইড কত নম্বর পর্যায়ে, কত নম্বর গ্রুপ, একটা জিনিস শিখে এর মধ্যে ক্লিয়ার। আরও একটা মজার ব্যাপার হচ্ছে, ল্যান্থানাইডের মধ্যে টোটাল মৌল থাকে হচ্ছে 15টা, অ্যাক্টিনাইডের মধ্যে টোটাল মৌল থাকে হচ্ছে 15টা। তাহলে দেখো অ্যাক্টিনাইডে 15টা মৌল, ল্যান্থানাইডে 15টা মৌল, ইট্রিয়াম একটা, স্ক্যান্ডিয়াম একটা, টোটাল মিলে আমরা মৌল পাই হচ্ছে 32টা। কোন গ্রুপে? 3 নাম্বার গ্রুপে। 3 নাম্বার গ্রুপে মোট মৌল 32, বা 3 নাম্বার গ্রুপে মোট মৌল সংখ্যা কত? 3 নাম্বার গ্রুপে মোট মৌল সংখ্যা হচ্ছে 32। তার মানে অ্যাক্টিনাইড সারির মৌলগুলা কোন পর্যায়ে অবস্থিত? এটা হচ্ছে আমরা সপ্তম পর্যায়ে পাইলাম। তারপরে হচ্ছে যে তোমার হচ্ছে 3 নাম্বার গ্রুপ, অ্যাক্টিনাইড হচ্ছে কোন গ্রুপে অবস্থিত? 3 নাম্বার গ্রুপ। ল্যান্থানাইড কোন গ্রুপে অবস্থিত? 3 নাম্বার গ্রুপ। ইট্রিয়াম কোন গ্রুপে অবস্থিত? 3 নাম্বার গ্রুপ। স্ক্যান্ডিয়াম 3 নাম্বার গ্রুপ। এবং পর্যায় সারণীর সবচেয়ে বড় গ্রুপ কোনটা? 3 নাম্বার গ্রুপ। কেন? কারণ এখানে 32টা মৌল আছে। ল্যান্থানাইডের মধ্যে 15টা, অ্যাক্টিনাইডের মধ্যে 15টা। এগুলো আমরা জানি, যারা আমার পর্যায় সারণী ক্লাস করছো তাদেরকে এগুলো শেখাইছে আলাদা করে। ল্যান্থানাইড সারি কতটি মৌল বিদ্যমান? একটু আগে দেখলাম যে ল্যান্থানাইড যেটা আছে, ল্যান্থানাইডের মোট মৌল হচ্ছে 15টা, অ্যাক্টিনাইডের মোট মৌল হচ্ছে 15টা। ল্যান্থানাইড সারিতেও 15টা, অ্যাক্টিনাইড সারিতেও 15টা মৌল বিদ্যমান। এবার বলছে দেখো অ্যাক্টিনাইড সারির মৌলসমূহের পারমাণবিক সংখ্যা হলো। সো খেয়াল করো, ল্যান্থানাইড অ্যাক্টিনাইড সারির ভিতরে অ্যাক্টিনাইড সারির মৌলগুলোর পারমাণবিক সংখ্যা, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো অ্যাক্টিনাইড সারি যেটা একদম লাস্টে আছে, এইটা 89 থেকে শুরু হয়, 103-এ যে শেষ হয়। এটা একটু মাথায় রাখবো যে যখনই আমার অ্যাক্টিনাইডের কথা আসবে, যখনই আমার কিসের কথা আসবে? অ্যাক্টিনাইডের কথা আসবে, এটা 89 থেকে শুরু হবে, 89 থেকে শুরু হবে, 103-এ শেষ হবে। আর যখনই আমি ল্যান্থানাইডের কথায় আসবো, ল্যান্থানাইড আমার 57 থেকে শুরু হবে, 71-এ যে শেষ হবে, এটা হচ্ছে ল্যান্থানাইড। তাহলে ল্যান্থানাইড 57 থেকে 71, অ্যাক্টিনাইড 89 থেকে 103, এই দুইটা, একটা হচ্ছে ল্যান্থানাইড আর একটা হচ্ছে অ্যাক্টিনাইড। 57 থেকে 71, 89 থেকে 103,
বুঝতে পারছো? তাহলে অ্যাক্টিনাইড সারির মৌলগুলার পারমাণবিক সংখ্যা যদি আমার জিজ্ঞেস করে তাহলে 89 থেকে 103। ভুল কইরো না আবার, ল্যান্থানাইডের জায়গায় অ্যাক্টিনাইড চিন্তা করো না, অ্যাক্টিনাইডের সাথে ল্যান্থানাইড গুলাই ফেলো না, মাথায় রাখবা উপরে থাকবে ল্যান্থানাইড, নিচে থাকবে অ্যাক্টিনাইড। অ্যাক্টিনাইড 89 থেকে 103, ল্যান্থানাইড 57 থেকে 71, ঠিক আছে? এর মাঝখানেও 15টা মৌল আছে, এর মাঝখানেও 15টা মৌল আছে। ওকে, সো এই যে নাম্বারগুলা, এগুলো আসলে ইনিশিয়ালি আমারও মনে থাকতো না। আমি কি করছি, আমি খাতা কলম নিছি, বারবার লিখে লিখে প্র্যাকটিস করছি। এগুলো লিখে লিখে প্র্যাকটিস করবা, একদিনে মনে থাকবে না। আজকে লিখে লিখে প্র্যাকটিস করবা, কালকে এটা আবার দেখবা, তারপরের দিন এটা আবার দেখবা, তারপরের দিন এটা আবার দেখবা, এভাবে 3 দিন 4 দিন টানা প্র্যাকটিস করলে এরপরে তোমার দেখবা যে এটা হচ্ছে তোমার মাথার ভিতরে একদম ঢুকে গেছে। সো কয়েকদিন টানা প্র্যাকটিস করা লাগবে, তারপরে তুমি এটা পারবা, তার আগে পারবা না। আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি। আচ্ছা, এবার আসো পরের মৌলে যাই। কোন গ্রুপে মৌল সংখ্যা কম? কোন গ্রুপে মৌল সংখ্যা কম এটা জিজ্ঞেস করছে। তো ভাইয়া আমরা যখন দেখব মৌল সংখ্যা, যখন আমরা দেখব গ্রুপগুলার ভিতরে, এটা হচ্ছে পর্যায় সারণীর 1 নাম্বার গ্রুপ। 1 নাম্বার গ্রুপে আমাদের টোটাল মৌল আছে হচ্ছে 7টা। আচ্ছা, যখন আমি 1 নাম্বার গ্রুপ থেকে 2 নাম্বার গ্রুপে যাব, 2 নাম্বার গ্রুপে আমাদের মৌল একটা কম হয়ে 6টা থাকে, 6টা থাকে। আচ্ছা, এবার যখনই আমি 3 নাম্বার গ্রুপে যাব, 3 নাম্বার গ্রুপ কিন্তু সবচেয়ে বড় গ্রুপ, এটাই আমাদের মৌল আছে কয়টা? এটা আমাদের 3 নাম্বার গ্রুপে মৌল আছে হচ্ছে টোটাল 32টা। এবার মাথায় রাখতে হবে 3 থেকে আমাদের গ্রুপ নাম্বার 12 পর্যন্ত যে কয়টা গ্রুপ আছে, 3 থেকে 12 পর্যন্ত প্রত্যেকটা গ্রুপে আমাদের 4টা করে মৌল আছে। 3 থেকে 12 পর্যন্ত প্রত্যেকটা গ্রুপে 4টা করে মৌল আছে। এরপরে তুমি যদি 13 থেকে 17 পর্যন্ত যাও, 13 থেকে 17 খেয়াল করো, 13 থেকে 17 প্রত্যেকটাতে আবার 6টা করে মৌল আছে। আর এই যে লাস্টের যে 18 নম্বর গ্রুপ, এটাতে আবার 7টা মৌল আছে। 18 নম্বর গ্রুপ, এটাতে আবার 7টা মৌল আছে। তাহলে সবচেয়ে কম মৌল কোন জায়গায় আছে? সবচেয়ে কম মৌল এই 3 থেকে 12 পর্যন্ত 4টা করে মৌল আছে না, এই গ্রুপগুলোতে সবচেয়ে কম মৌল আছে। তাহলে দেখো 3 থেকে 12 এর মধ্যে যে কোনো একটা হবে, 3 থেকে 12। তাহলে দেখো তো 12 নম্বর যে গ্রুপটা, এটাই সবচেয়ে কম মৌল। কারণ কি, 13, 14, 15 তিনটায় আবার 13 থেকে 17 এর মধ্যে পড়ছে, যেখানে 6টা করে মৌল আছে। তাহলে হিসাব করলে দেখবা 12 নম্বর যে গ্রুপ, এটাই সবচেয়ে কম মৌল ধারণ করে। 12 নম্বর যে গ্রুপ, একদম লাস্টে 12 নম্বর যে গ্রুপ, এটা হচ্ছে জিঙ্কের গ্রুপ। এটা এখানে কয়টা মৌল ধারণ করে? মাত্র 4টা মৌল ধারণ করে। তাহলে কোনটা সবচেয়ে কম মৌল ধারণ করে? দ্যাট ইজ 12 নম্বর গ্রুপ। কোনটা সবচেয়ে কম মৌল ধারণ করে? দ্যাট ইজ 12 নম্বর গ্রুপ। তাহলে যখনই জিজ্ঞেস করবে যে সবচেয়ে কম সংখ্যক মৌল কোন গ্রুপে আছে, তুমি 3 থেকে 12 চিন্তা করবা যে 3 থেকে 12 এর মধ্যে কোন গ্রুপটা দেয়া আছে। যদি তোমাকে জিজ্ঞেস করে সবচেয়ে বেশি মৌল কোন গ্রুপে আছে, তাহলে ডেফিনেটলি 3 নাম্বার গ্রুপ। 3 নাম্বার গ্রুপ, 3 নাম্বার গ্রুপে 32টা মৌল, ঠিক আছে? গ্রুপ 3-এ আমাদের কয়টা? 32টা মৌল। তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড় গ্রুপ, ঠিক আছে? সবচেয়ে বড় পর্যায় কোনটা খেয়াল করো, 1 নাম্বার পর্যায়। তোমার হচ্ছে যে এই সবচেয়ে বড় পর্যায় কোনটা? সবচেয়ে বড় পর্যায় আছে নিচের দুইটা, নিচের দুইটা একদম 6 আর 7 নাম্বার পর্যায়ে 32টা মৌল আছে। সবচেয়ে বড় পর্যায় হচ্ছে 6 এবং 7, 6 এবং 7, একটাতে ল্যান্থানাইড আছে, একটাতে অ্যাক্টিনাইড আছে। ওকে, তাহলে এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়েছে। ওকে, এবার বলছে দেখো পর্যায় সারণীর কোন গ্রুপের মৌল সর্বাধিক সংখ্যক, মানে কোন গ্রুপে সবচেয়ে বেশি মৌল আছে। তাহলে দেখো আমরা একটু আগে দেখলাম গ্রুপ 3 যখন আমি যাব, গ্রুপ 3-এ আমাদের মৌল সংখ্যা কতগুলো আছে? 32টা। তাহলে দেখবো এর ভিতরে গ্রুপ 3 আছে কিনা। এই যে উত্তর হচ্ছে গ্রুপ 3 আছে। গ্রুপ 3 থাকলে গ্রুপ 3-এ আমাদের মৌল সংখ্যা কত? 32টা। কেন 32টা? কারণ এর ভিতরে ল্যান্থানাইডের 15টা থাকে, অ্যাক্টিনাইডের 15টা থাকে, এর উপরে আমাদের আর কে থাকে? স্ক্যান্ডিয়াম থাকে, ইট্রিয়াম থাকে। স্ক্যান্ডিয়াম 21, ইট্রিয়াম 39, এটা একটু মনে রাখতে হয়। এর নিচে ল্যান্থানাইড, তার নিচে অ্যাক্টিনাইড। এই টোটাল মিলে আমাদের এখানে 32টা মৌল থাকে। এই জন্য গ্রুপ 3 হচ্ছে সবচেয়ে বড় গ্রুপ। এটা আমরা একটু মাথায় রাখবো। আচ্ছা, তাহলে গ্রুপ 3 সবচেয়ে বড় গ্রুপ, এটা পড়ে ফেললাম। পর্যায় সারণীর গ্রুপ 3 এর মৌল সংখ্যা কত? একটু আগে দেখলাম পর্যায় সারণীর গ্রুপ 3 এর মৌল সংখ্যা সবচেয়ে বেশি 32টা, সবচেয়ে বেশি 32টা। তাহলে দেখো একই প্রশ্ন কতবার রিপিট আসছে। তুমি যদি এটা শিখে যেতে পারো, এটা শিখে ফেলো আমার সাথে সাথে, আর কখনো তুমি ভুল করবা না। এবং এইটাই তোমার পরীক্ষার জন্য একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে কোশ্চেন লিক করে দিলাম যে এটা তোমার পরীক্ষায় আসবে। তুমি যে বোর্ডেরই পরীক্ষায় দাও না কেন, যেই বোর্ড থেকে পরীক্ষায় বসো না কেন, লিক করে দিলাম এটা পরীক্ষায় আসবে। সো আসো পরে দেখি। পরে বলছে যে x is equals to 1s2 2s2 2p 3, তারপর আছে 3s2 3p 3d 4s1 পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত। এখানে আমাদের গ্রুপ বের করতে বলছে। তো এখানে আমি দেখব সর্বশেষ ইলেকট্রনটি কোন অরবিটালে প্রবেশ করছে। ভালো করে খেয়াল করো, 1s2 2s2, তারপর হচ্ছে এখানে ইলেকট্রন বিন্যাসে কি ঝামেলা আছে?
হ্যাঁ একটু ঝামেলা দেখতে পাচ্ছি। তাহলে এখানে 2p6, তারপরে দেখো 3s2, তারপরে এখানে দেখো 4s1, এখানে 3p দিছে, 3d দিছে। সো এখানে আমাদের ইলেকট্রন বিন্যাস যেটা করছে এটাতে একটু ঝামেলা করছে। তো কারেক্ট ইলেকট্রন বিন্যাসটা কি হবে, আমি তোমার কারেক্ট ইলেকট্রন বিন্যাসটা আগে লিখে দিই। 1s2, 2s2, 2p6, তারপর 3s2, 3p6, এরপর 3d তে 5 আছে, 4s এ 1 আছে। এটা হচ্ছে কারেক্ট ইলেকট্রন বিন্যাস। এখন এটা আসলে কার ইলেকট্রন বিন্যাস বলো তো? অ্যাকচুয়ালি এইটা আসলে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। দেখো আমরা যখন ইলেকট্রন বিন্যাস করছিলাম তখন ক্রোমিয়ামের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস এটা করছিলাম। এখন এটা কিন্তু ক্রোমিয়ামের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। তাহলে এটা নর্মাল ইলেকট্রন বিন্যাস কি হবে? নর্মাল ইলেকট্রন বিন্যাসে আমরা 3d তে 4 নিব আর 4s এ 2 নিব। তাহলে সর্বশেষ ইলেকট্রনটি কোন অরবিটালে প্রবেশ করছে? উত্তর হচ্ছে 3d তে প্রবেশ করছে সর্বশেষ ইলেকট্রনটি। তার মানে এটা একটা ডি ব্লক মৌল। ডি ব্লক মৌলের ক্ষেত্রে দেখো এটা হচ্ছে নর্মাল ইলেকট্রন বিন্যাস, এটা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। ডি ব্লক মৌলের ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রনটি যদি ডি অরবিটালে প্রবেশ করে তখন আমাদের গ্রুপ সংখ্যা কিভাবে হয়? গ্রুপ সংখ্যা হয় 2 এর সাথে ডি অরবিটালের ইলেকট্রনগুলো যোগ করতে হয়। 2 এর সাথে ডি অরবিটালে 4টা ইলেকট্রন আছে, যোগ করলে 2 + 4 মিলে আমাদের রেজাল্ট কত আসে? রেজাল্ট আসে হচ্ছে 6। তাহলে দেখো এখান থেকে আমি গ্রুপ পাচ্ছি কত? 6। তাহলে এটা কার? এটা হচ্ছে ক্রোমিয়ামের জন্য। তুমি এখন ইয়া করো, বই বের করো, বই বের করে ক্রোমিয়ামের ইয়া দেখো, গ্রুপ নাম্বার দেখো, দেখবা 6 মিলে যাবে। তাহলে কি করলাম? সবসময় মাথায় রাখবা, এটা আমি আবার বলি ট্রিকটা কি, ট্রিকটা আবারও খুব সিম্পল। আগে ইলেকট্রন বিন্যাস করবা, করে দেখবা নর্মাল ইলেকট্রন বিন্যাস নাকি ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস সবসময় হয় হচ্ছে ডি অরবিটালে 5টা ইলেকট্রন থাকলে, ডি অরবিটালে 10টা ইলেকট্রন থাকলে। 4s এ একটা ইলেকট্রন দিয়ে তুমি যদি ডি অরবিটালে 5টা, ডি অরবিটালে 10টা দাও তাহলে সেটা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। যদি ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস হয় তখন এটাকে নর্মাল ইলেকট্রন বিন্যাসে আগে কনভার্ট করতে হবে। কনভার্ট করলে দেখো 3d4 4s2, এটা কখন? শুধুমাত্র আমি যখন গ্রুপ বের করব তখন, শুধুমাত্র যখন আমি গ্রুপ বের করব তখন নর্মাল ইলেকট্রন বিন্যাসে কনভার্ট করে তারপরে আমাদের করতে হবে। তো নর্মাল ইলেকট্রন বিন্যাসে কনভার্ট করার পর ডিতে আমি 4টা ইলেকট্রন পাচ্ছি। এখন গ্রুপ যখন আমার ডি ব্লকে প্রবেশ করবে তখন হচ্ছে 2 এর সাথে ডি অরবিটালে ইলেকট্রন যোগ করতে হয়, তাহলে গ্রুপ পাওয়া যায়। তাহলে 2 এর সাথে ডি অরবিটাল ইলেকট্রন যোগ করলে আমি কত পাচ্ছি? 6 পাচ্ছি। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। ওকে, এবার আসো টাইটানিয়াম মৌলটি পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত? তাহলে দেখো এখন আমাদের টাইটানিয়াম মৌলটা বের করতে হবে, কোন গ্রুপে অবস্থিত গ্রুপ বের করা লাগবে। তো আমরা জানি স্ক্যান্ডিয়াম 21, টাইটানিয়াম 22। টাইটানিয়ামে কয়টা? 22টা ইলেকট্রন আছে। ইলেকট্রন বিন্যাস করলে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আর্গনের 18টা ইলেকট্রন, তারপরে আমার 3d, এরপর আসবে হচ্ছে 4s। তো 18টার পর 4s এ 2টা ইলেকট্রন যাবে, 18 আর 20, 18 আর 2 20। তাহলে আমার ডি অরবিটালে 2টা ইলেকট্রন যাচ্ছে, এটা আমার নর্মাল ইলেকট্রন বিন্যাস। সর্বশেষ ইলেকট্রনটি কোন অরবিটালে যাচ্ছে? ডি অরবিটালে যাচ্ছে। সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে গেলে গ্রুপ বের করার সময় 2 এর সাথে ডি অরবিটালের ইলেকট্রন, ডি অরবিটালে কয়টা ইলেকট্রন? 2টা ইলেকট্রন, যোগ করো 2 + 2, টোটাল মিলে আসবে হচ্ছে 4। তার মানে টাইটানিয়ামের জন্য আমি গ্রুপ পাবো কোনটা? গ্রুপ পাবো হচ্ছে 4। তাহলে এখানে আমাদের কারেক্ট আনসার হচ্ছে কত? কারেক্ট আনসার হচ্ছে 4। তাহলে আশা করি এইটা আমরা ক্লিয়ার করতে পারছি। কারেক্ট আনসার কত? 4। তাহলে দেখো টাইটানিয়াম মৌলটি পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত? উত্তর হচ্ছে 4 নাম্বার গ্রুপ। ওকে, এবার বলছে দেখো লিথিয়াম পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত? ভালো করে খেয়াল করো, লিথিয়ামের পর্যায় খুঁজতে বলছে। তাহলে এইটা আমার 1 নাম্বার যে গ্রুপ আছে সেটার দিকে খেয়াল করলে আমরা বুঝতে পারবো। দেখো কিভাবে, হাইড্রোজেন প্রথমে, তার নিচে হচ্ছে লিথিয়াম, তার নিচে সোডিয়াম, তার নিচে পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, তারপর হচ্ছে আমাদের ফ্রান্সিয়াম। তো এইটা হচ্ছে আমার 1 নাম্বার পর্যায়, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার, এটা 7 নাম্বার। তার মানে লিথিয়াম দেখো নর্মালি চিন্তা করলে 2 নাম্বার পর্যায়ে পাচ্ছে। এভাবে চিন্তা না করে যদি আমরা লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s1 হয়। n এর সর্বোচ্চ মান আমাদের পর্যায় নির্দেশ করে। n এর সর্বোচ্চ মান যেহেতু 2, n এর সর্বোচ্চ মান যেহেতু 2, তার মানে এটা দ্বিতীয় পর্যায়ের মৌল। ঠিক আছে, এভাবে চিন্তা করলেও তুমি পারবা, n এর সর্বোচ্চ মানের দিকে তাকায়ও তুমি পারবা। তাহলে কি করলাম আমরা? প্রথম হচ্ছে লিথিয়াম কোন পর্যায়ে অবস্থিত সেটা বের করার জন্য n এর সর্বোচ্চ মান দেখলাম। আবার আমি যদি শুধু এই গ্রুপটার দিকে খেয়াল করি, গ্রুপ 1 এর দিকে খেয়াল করি, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এইটার দিকে খেয়াল করলেও আমরা পারবো। আচ্ছা, আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি।
বলছে দেখো নিকেল পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত? নিকেল, নিকেলের দিকে আমরা যাব। দেখো স্ক্যান্ডিয়াম 21, আমাদের সবসময় এই পর্যন্ত এই মৌলগুলো মাথায় রাখতে হবে। স্ক্যান্ডিয়াম 21, টাইটানিয়াম 22, ভ্যানাডিয়াম 23, ক্রোমিয়াম 24, ম্যাঙ্গানিজ 25, তারপরে আয়রন 26, কোবাল্ট 27, নিকেল 28, কপার 29, জিঙ্ক 30। স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত এই 30 এই 10টা মৌল আমাদের মুখস্থ রাখতে হবে পারমাণবিক সংখ্যা সহ, বিকজ ম্যাক্সিমাম প্রশ্ন ইন্টারমিডিয়েট এসএসসি দুই জায়গাতেই, এইচএসসি এসএসসি দুই জায়গাতেই এখান থেকেই তুমি পাবা। তাহলে এখানে তুমি নিকেলের জন্য কত পাচ্ছ দেখো 28 পাচ্ছ। এবার 28 পাইলে একটু দেখো ইলেকট্রন বিন্যাস করো, আর্গনের 18টা, এরপরে আসবে আমার 3d তে ইলেকট্রন, এরপরে যাবে আমার 4s ইলেকট্রন। ভাই আর্গনে 18টার পরে 4s এ দুইটা ইলেকট্রন গেলে 18 আর 2 কত 20। এবার দেখো তাহলে 3d তে কয়টা ইলেকট্রন যাবে? 8টা ইলেকট্রন যাবে, তাহলে আমি পাচ্ছি হচ্ছে 28। তাহলে 3d তে 8টা ইলেকট্রন আমি দিয়ে ফেললাম। এবার যেহেতু সর্বশেষ ইলেকট্রনটি আমি ডি অরবিটালে প্রবেশ করাইছি, তাহলে গ্রুপ বের করার সময় 2 এর সাথে ডি অরবিটালের ইলেকট্রন যোগ করা লাগবে। তাহলে 2 নিলাম, ডি অরবিটাল ইলেকট্রন 8 আছে, যোগ করলে দেখো 10 পাওয়া যায়, তার মানে আমি 10 নাম্বার গ্রুপ পাচ্ছি। এটা কিন্তু নর্মাল ইলেকট্রন বিন্যাস। ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস যেমন হচ্ছে কপার এবং ক্রোমিয়াম, এই দুইটার ক্ষেত্রে কিন্তু এটা মিলবে না। কপার এবং ক্রোমিয়াম এই দুইটা বাদে আমরা নর্মাল ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে এটা মাথায় রাখবো। ওকে, ক্লিয়ার করতে পারছি? আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এবার আসো নাইট্রোজেন পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত, এটা বের করতে বলছে। নাইট্রোজেন যখন বের করতে বলছে, প্রথমেই তুমি নাইট্রোজেনে ইলেকট্রন বিন্যাস করো, 1s2 2s2 4 গেল, 2p3, এই দেখো 1s2 2s2 2p3, এইভাবে ইলেকট্রন বিন্যাস করলে দেখো নাইট্রোজেনে 7টা ইলেকট্রন চলে গেছে। এখন বলো তো কোন গ্রুপে বলছে না, গ্রুপ বের করতে হবে। সর্বশেষ ইলেকট্রনটি কোন অরবিটালে গেছে? উত্তর হচ্ছে পি অরবিটালে। যখন সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে যায়, তার মানে এইটা আমার পি ব্লক মৌল। কি ব্লক মৌল? পি ব্লক মৌল। যারা আমার পর্যায় সারণীর উপর ওয়ান শটটা করছো, মানে মাস্টার ক্লাসটা করছো, পর্যায় সারণী মাস্টার ক্লাসটা করে ফেলো। ওখানে আমি দেখো শেখাইছি ব্লক বের করার সময় যখন আমাদের পি ব্লক আসে, তখন গ্রুপ বের করতে যে 12 এর সাথে পি অরবিটালের 1 থেকে 6 ইলেকট্রন যোগ করতে হয়, তাহলে গ্রুপ পাওয়া যায়। প্রথমে আমাদের এস ব্লকের 2, ডি ব্লকের 10, টোটাল মিলে 12। এরপর পি ব্লকের 1 থেকে 6 সেটা আমাদের লিখতে হয়। তাহলে দেখো আমার 12 প্লাস পি অরবিটাল ইলেকট্রন সংখ্যা কত আছে? 3 যোগ করলে তুমি টোটাল মিলে গ্রুপ পাবা হচ্ছে 15। সেখানে আমাদের গ্রুপ আসবে হচ্ছে 15। তাহলে কি করলাম, যখনই পি ব্লকে যাব তখন 12 এর সাথে পি অরবিটালে ইলেকট্রন যোগ করলে আমি গ্রুপ পাবো। পর্যায় কিভাবে পাবো? এন এর সর্বোচ্চ মান। এন এর সর্বোচ্চ মান আমাদের পর্যায় নির্দেশ করে। যেমন ধরো এন এর সর্বোচ্চ মান 2, তার মানে এখানে আমাদের পর্যায় কত আসবে? পর্যায় আসবে হচ্ছে 2। এন এর সর্বোচ্চ মান 2, পর্যায় আসবে 2। গ্রুপ কিভাবে পাবো? গ্রুপ বের করতে গেলে 12 এর সাথে পি অরবিটালের 1 থেকে 6টা ইলেকট্রন। আমি আবার বলি, 12 এর সাথে পি অরবিটালের 1 থেকে 6টা ইলেকট্রন, এটা আমার গ্রুপ নির্দেশ করায়। ওকে, ক্লিয়ার করতে পারছি? আশা করি ব্যাপারটা ক্লিয়ার। ওকে, এবার আসো কোন নিষ্ক্রিয় গ্যাস এন ছেলে 8টি ইলেকট্রন বিদ্যমান? কোন নিষ্ক্রিয় গ্যাসের এন ছেলে 8টি ইলেকট্রন বিদ্যমান? তো আমরা জানি নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে 18 নম্বর গ্রুপে আছে। 18 নম্বর গ্রুপে নিষ্ক্রিয় গ্যাস কি কি আছে? প্রথম হচ্ছে হিলিয়াম, তারপরে নিয়ন, তারপরে আর্গন, তারপরে ক্রিপ্টন, তারপরে হচ্ছে জেনন, তারপরে হচ্ছে রেডন। এবার আসো এই জায়গাতে আমার ইলেকট্রন আছে হচ্ছে 2টা, এখানে আছে কয়টা? 10টা। 10 মানে হচ্ছে 2 8। তারপরে হচ্ছে তোমার হচ্ছে আর্গন হচ্ছে 2 8 18 আর 8, তাহলে 2 8 8 18। এরপরে যখন আমি ক্রিপ্টন পাচ্ছি তখন 2 8 10, তারপরে হচ্ছে আমার 18, এরকম আসে না? তাহলে দেখো ক্রিপ্টনের ক্ষেত্রে 28 18, হ্যাঁ ক্রিপ্টনের ক্ষেত্রে 36 আসে, 2 8 28 আর 8 হচ্ছে 36, তাহলে 18 লাস্টে হচ্ছে 8 যাবে। তাহলে ভালো করে খেয়াল করো, এন শেলে 8টি ইলেকট্রন চাইছে। এবার এখানে আমরা যদি শেল বিবেচনা করি, এখানে শুধুমাত্র কে শেল আছে, এখানে কে এল আছে, এখানে কে এল এম আছে, এখানে দেখো কে এল এম এন, এটা পাচ্ছ। এই যে খেয়াল করে দেখো, তাহলে দেখো ক্রিপ্টনের ক্ষেত্রে আমি এন শেলে 8টা ইলেকট্রন পাচ্ছি। তাহলে ক্রিপ্টনের ক্ষেত্রে কে আর এইটার ক্ষেত্রে এন শেলে 8টা ইলেকট্রন পাইলে আমাদের এটা হবে হচ্ছে কারেক্ট আনসার, সি নাম্বারটা। তাহলে এই জায়গাতে আমাদের নিষ্ক্রিয় গ্যাসগুলাও একটু মনে রাখা লাগবে। এখানে দেখো এটা হিলিয়ামে আমার জানি পারমাণবিক সংখ্যা 2, তারপর হচ্ছে নিয়নে 10, আর্গনে 18,
ক্রিপ্টনে কত? ক্রিপ্টনে হচ্ছে 36। বুঝতে পারছো? ক্রিপ্টনে কত? ক্রিপ্টন হচ্ছে 36, জেননে 54। তাহলে এইভাবে আমরা যদি নিষ্ক্রিয় গ্যাসগুলো মনে রাখি তাহলে আমি পারবো। পারবো কিনা বলো? সিম্পল জিনিস, এই জিনিসপত্রগুলো একটু জাস্ট খেয়াল রাখতে হবে। আচ্ছা এবার আসো, ক্রিপ্টন বুঝতে পারলাম। পরেরটা বলছে দেখো এখানে Z is equals to NS2D3 পর্যায় সারণীর Z এর অবস্থান কোন গ্রুপে? তো ভালো করে খেয়াল করো, সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করছে। Z এর অবস্থান গ্রুপ চাইছে, ডি অরবিটালে প্রবেশ করলে এটা হচ্ছে ডি ব্লক। ডি ব্লকের ক্ষেত্রে যখনই আমরা গ্রুপ বের করব তখন দুইয়ের সাথে ডি অরবিটালের 1 থেকে 10 এইটা যোগ করতে হবে। তাহলে 2 এর সাথে ডি অরবিটালে ভ্যালু আছে 3, যোগ করলে আমরা 5 পাই। তাহলে গ্রুপ হচ্ছে আমাদের 5। তাহলে তোমার বি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। গ্রুপ 5, বি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, এবার আসো A16 মৌলটির অবস্থান পর্যায় সারণীর কোন গ্রুপে? তো ভালো করে খেয়াল করো, A16 মানে কি? পারমাণবিক সংখ্যা 16, মানে ইলেকট্রন সংখ্যাও 16। ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6 কতগুলা গেল? 10টা। এরপর খেয়াল করো 3s2 12টা 3p4 এই পর্যন্ত আমরা পাচ্ছি না? তাহলে খেয়াল করো 1s2 2s2 2p6 3s2 3p6 টোটাল মিলে আমরা এইভাবে ইলেকট্রন বিন্যাস করছি 3s2 3p6। এখন এই ইলেকট্রন বিন্যাস থেকে আমি খেয়াল করে দেখতে পাচ্ছি যে সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে প্রবেশ করছে। সর্বশেষ ইলেকট্রনটি যদি পি অরবিটালে প্রবেশ করে তাহলে এখন আমরা পর্যায় সারণীর কোন গ্রুপে, এটা কিভাবে বের করব? গ্রুপ যখনই বের করতে যাব পি অরবিটালে প্রবেশ করলে পি ব্লক মৌল, তখন 12 এর সাথে পি অরবিটালের ইলেকট্রন, 12 এর সাথে পি অরবিটাল ইলেকট্রন মানে 12 + 4 ক্যালকুলেশন করলে 16 আসে। তাহলে এখান থেকে আমি গ্রুপ পাবো হচ্ছে 16। বুঝতে পারছো? নিয়ম যদি একবার শিখে যাও এটা বের করা একদম পানির মতো ইজি। নিয়ম যদি একবার শিখে যাও এটা বের করা পানির মতো ইজি। জাস্ট নিয়ম শিখছো, দেখছো ঠাস ঠাস করে মিলে যাচ্ছে। সো নিয়ম শিখবা পানির মতো ইজি। ওকে, এবার খেয়াল করো, পরে আসি। পরে বলছে কোন মৌলদ্বয় পর্যায় সারণীর একই গ্রুপে অবস্থিত? তো আমরা জানি যে গ্রুপ 2 এর ভিতরে, গ্রুপ 2 খেয়াল করো, গ্রুপ 2 এর ভিতরে আমাদের মৌল কি কি থাকে? বেরিলিয়াম থাকে, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম থাকে, ক্যালসিয়াম থাকে, তারপরে হচ্ছে বেরিয়াম থাকে, রেডিয়াম থাকে, তাই না? স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। ক্যালসিয়ামের পর স্ট্রনসিয়াম থাকে, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এগুলো সব গ্রুপ 2 তে অবস্থিত। তাহলে এর ভিতরে দেখো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম এই দুইটা দেয়া আছে, এই দুইটা হবে আমার কারেক্ট অ্যান্সার। তুমি বলবা ভাই সোডিয়াম ক্যালসিয়াম কেন হবে না? সোডিয়াম হচ্ছে 1 নম্বর গ্রুপে, ক্যালসিয়াম হচ্ছে 2 নম্বর গ্রুপে। সোডিয়ামের নিচে থাকে পটাশিয়াম, সোডিয়ামের নিচে থাকে হচ্ছে পটাশিয়াম, ঠিক আছে? তার সোডিয়ামের পাশে থাকে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের নিচে থাকে হচ্ছে ক্যালসিয়াম। তো তাহলে এটা তো একই গ্রুপে হবে না। দেখেই বলে দেওয়া যাচ্ছে বেরিয়াম, ম্যাগনেসিয়াম এই দুইটা 2 নম্বর গ্রুপের মৌল। মনে থাকবে তোমার, এগুলো মনে রাখতে হবে। ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা কত? একটু আগে দেখে আসছি কিভাবে। ওই যে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা ছিল 2, নিয়নের পারমাণবিক সংখ্যা ছিল 10, আর্গনের পারমাণবিক সংখ্যা ছিল 18। আর্গনের পর এরপরে আসে হচ্ছে ক্রিপ্টন, এর পারমাণবিক সংখ্যা কত ছিল? 36। জেননের পারমাণবিক সংখ্যা কত ছিল? 54। তাহলে দেখো ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা আমাদের 36 দেখাতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে 18 নম্বর গ্রুপ, নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ। এটা মনে রাখবা, এটা তোমাকে বহুত ক্ষেত্রে কাজে দিবে। সামনে যখন তুমি ইন্টারমিডিয়েটে উঠবা, ইন্টারমিডিয়েটে উঠে যখন আরো ডিটেলস পড়বা তখন তো আরো বেশি কাজে দিবে এটা। সো এই জন্য এটা তোমাকে ভালো মতো মনে রাখতে হবে, বিশেষ করে এই অংশটা। ওকে, তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এবার খেয়াল করো আয়রন পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত? আয়রন, আয়রন মানে কি? আয়রন হচ্ছে 26, পারমাণবিক সংখ্যা কত? 26। পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত? বা এটা আমি কিভাবে লিখব? দেখো আয়রনের ইলেকট্রন বিন্যাস করলে প্রথমে আর্গনের ইলেকট্রন আসে, এরপর আসে 3d এবং 4s। তো আয়রনের ইলেকট্রন বিন্যাস করলে এই পর্যন্ত আর্গন পর্যন্ত 18, তারপর 4s এ 2টা ইলেকট্রন যায় 20, 3d তে কয়টা ইলেকট্রন যায়? 6টা। এখন পর্যায় যখন বের করতে বলবে তখন আমার n এর সর্বোচ্চ মান দেখতে হবে। পর্যায় বের করতে যে n এর সর্বোচ্চ মান কত পাচ্ছি? 4। পর্যায় বের করতে যে n এর সর্বোচ্চ মান কত পাচ্ছি? 4। তাহলে n এর সর্বোচ্চ মান 4 পাওয়া মানে এখানে আমরা চতুর্থ পর্যায়ের মৌল পাচ্ছি। n এর সর্বোচ্চ মান 4 পাওয়া মানে আমরা কোন পর্যায়ের মৌল পাচ্ছি? চতুর্থ পর্যায়ের মৌল। যদি গ্রুপ বের করতে বলতো, গ্রুপ বের করতে বললে আমরা এখানে কি বলতাম? ডি অরবিটালে সর্বশেষ ইলেকট্রন প্রবেশ করছে 2 প্লাস ডি এর ইলেকট্রন, তাহলে সব মিলায় 8, 2 প্লাস ডি এর ইলেকট্রন সব মিলায় 8। ওকে,
এবার আসো, ম্যাঙ্গানিজ মৌলের ইলেকট্রন বিন্যাসে ব্যবহৃত সর্বোচ্চ শক্তি স্তরের মান কত? ম্যাঙ্গানিজ মৌলের ইলেকট্রন বিন্যাসে ব্যবহৃত সর্বোচ্চ শক্তি স্তরের মান এটা আমাদের বের করতে বলছে। তো আগে আমাদের ম্যাঙ্গানিজ মৌলের ইলেকট্রন বিন্যাস করতে হবে। তো আমরা জানি ক্রোমিয়াম 24, ম্যাঙ্গানিজ 25, তাই না? ম্যাঙ্গানিজ 25, তাহলে যখন আমরা ম্যাঙ্গানিজ নিব তখন ম্যাঙ্গানিজ 25 ইলেকট্রন বিন্যাস করলে আর্গনের ইলেকট্রন বিন্যাস, এরপর 3d, এরপর 4s। তো দেখো আর্গনে 18, 4s এ 2টা, 4s এ 2টা, তারপরে আমাদের 3d তে যাবে, 3d তে কয়টা যাবে? 5টা। তো যখন আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ শক্তি স্তরের মান, সর্বোচ্চ শক্তি স্তরের মান, তার মানে এই 3d তে সবার শেষে ইলেকট্রন গেছে না, 3d আমার সর্বোচ্চ শক্তি স্তর। কারণ কি, যার মান কম সেটাতে ইলেকট্রন আগে যায়। এখন দেখো আমরা যদি একটু হিসাব করি, s p d f, s এর মান 1, p এর মান 2, s এর মান 0, p এর মান 1, d এর মান 2, f এর মান 3। তো ক্যালকুলেশন করলে যখন আমি 3d এইটার জন্য মান বের করব, n এর মান 3, d এর মান কত? d এর মান 2, ক্যালকুলেশন করলে আমাদের 5 আসে। তাহলে সর্বোচ্চ শক্তি স্তরের মান, এখানে আমি রেজাল্ট পাচ্ছি কত? রেজাল্ট পাচ্ছি 5। তাহলে বলছে ম্যাঙ্গানিজ মৌলের ইলেকট্রন বিন্যাসে ব্যবহৃত সর্বোচ্চ শক্তি স্তরের মান কত? এখানে সর্বোচ্চ শক্তি স্তরের মান আসতেছে হচ্ছে 5। সর্বোচ্চ শক্তি স্তরের মান কত আসতেছে? সর্বোচ্চ শক্তি স্তরের মান আসতেছে 5। সো আশা করি ব্যাপারটা ক্লিয়ার। 5 ম্যাঙ্গানিজ মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বোচ্চ শক্তি স্তর। আচ্ছা, এখানে 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 একটা কাহিনী আছে। সর্বোচ্চ শক্তি স্তর মিন্স হচ্ছে যে এখানে এখানে একটা কনসেপচুয়াল ব্যাপার আছে। দাঁড়াও দাঁড়াও, ভুল করা যাবে না। দেখো 3d এটা হচ্ছে সর্বোচ্চ শক্তির অরবিটাল। এটা কি সর্বোচ্চ শক্তির অরবিটাল, বাট 4s হচ্ছে সর্বোচ্চ শক্তি স্তর। 3d হচ্ছে সর্বোচ্চ শক্তির অরবিটাল, দুইটার ভিতর তফাৎ আছে, আমি একটু ভুল ইন্টারপ্রেট করছি। দেখো 3d হচ্ছে সর্বোচ্চ শক্তির অরবিটাল, আর 4s কি? 4s হচ্ছে সর্বোচ্চ শক্তি স্তর। কিভাবে 4s সর্বোচ্চ শক্তি স্তর? এই কারণে হয়, আমরা এইটাকে প্রথম শক্তি স্তর বলতেছি, এটাকে দ্বিতীয় শক্তি স্তর বলতেছি, এটাকে তৃতীয় শক্তি স্তর বলতেছি, এটাকে চতুর্থ শক্তি স্তর বলতেছি। চতুর্থ শক্তি স্তর সবচেয়ে বাইরের শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তরের মধ্যের অরবিটাল হচ্ছে 4s। তাহলে সর্বোচ্চ শক্তি স্তর মানে বাইরের অরবিটাল। তাহলে সর্বোচ্চ শক্তির অরবিটালের কথা বললে তখন আমাদের 3d আসতো, বাট যেহেতু সর্বোচ্চ শক্তি স্তর বলছে, সর্বোচ্চ শক্তি স্তর তার মানে 4s। এখন এর মান বের করতে গেলে 4 + 0 = 4 আসবে। দেখো তাহলে কোশ্চেনটা বারবার পড়ে আন্ডারস্ট্যান্ডিং এরও একটা ব্যাপার আছে। আমি দেখো এই কোশ্চেনগুলা আগে একবার সলভ না করে তোমার হচ্ছে যে ভুল ইন্টারপ্রেট করে ফেলছি। তো ভুল ইন্টারপ্রেট করা যাবে না, তোমাকে বারবার প্র্যাকটিস করে কারেক্টটাই বুঝতে হবে। তাহলে সর্বোচ্চ শক্তি স্তর কোনটা যাচ্ছে? 4। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। ওকে, তাহলে সর্বোচ্চ শক্তির অরবিটাল বললে 3d হতো, আর সর্বোচ্চ শক্তি স্তর বলছে তাহলে আমার 4 পাচ্ছি। ওকে, এবার বলছে দেখো 24 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের অবস্থান পর্যায় সারণীর কোন গ্রুপে? 24 মানে ক্রোমিয়াম। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা জানি ব্যতিক্রম। তাহলে আর্গনের 8, 3d 5, 4s 1, এটা হচ্ছে ব্যতিক্রম। বাট আমরা জানি গ্রুপ বের করতে গেলে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দিয়ে হবে না, আমাদের নর্মাল ইলেকট্রন বিন্যাসে আসতে হবে। নর্মাল ইলেকট্রন বিন্যাসে 4s 3d 4, 4s 2, ডি অরবিটালে কয়টা ইলেকট্রন গেছে? 4টা। সর্বশেষ ইলেকট্রনটি কোন অরবিটালে গেছে? ডি অরবিটালে। তাহলে গ্রুপ বের করতে গেলে ডি অরবিটালের জন্য 2 প্লাস ডি অরবিটালের ইলেকট্রন 4, ক্যালকুলেশন করলে 6। তাহলে এখান থেকে আমরা গ্রুপ পাই হচ্ছে 6, এখান থেকে আমরা কি পাই? গ্রুপ 6। তাহলে এটার এ নাম্বার হবে হচ্ছে আমাদের কারেক্ট আনসার। গ্রুপ 6 এ নাম্বার কারেক্ট আনসার। ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুসারে গ্রুপ নির্ণয়ের কোন মৌলটি ব্যতিক্রম? একদম সিম্পল। দেখো হিলিয়াম, এইটার ক্ষেত্রে আমরা জানি ইলেকট্রন বিন্যাস করলে 1s2 হয়। তাহলে এটা এস ব্লক মৌল এবং এটা 2 নাম্বার গ্রুপে অবস্থান করার কথা। কিন্তু হিলিয়াম 18 নম্বর গ্রুপের প্রথম মৌল। কেন? কারণ হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস তাই। তাহলে হিলিয়াম ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুসারে 2 নাম্বার গ্রুপে যাওয়ার কথা। কত নম্বর গ্রুপে? 2 নাম্বার গ্রুপে যাওয়ার কথা। কিন্তু এটা নিষ্ক্রিয় গ্যাস হওয়ায় বৈশিষ্ট্য অনুসারে সে 18 নম্বর গ্রুপে যায়, অর্থাৎ হিলিয়াম হচ্ছে ব্যতিক্রম। হিলিয়াম কি? হিলিয়াম হচ্ছে ব্যতিক্রম। তাহলে দেখো হিলিয়াম 2 নাম্বার গ্রুপে যাওয়ার কথা, বাট হিলিয়াম যাচ্ছে কয় নাম্বার গ্রুপে? 18 নম্বর গ্রুপে। হিলিয়াম কি? হিলিয়াম হচ্ছে ব্যতিক্রম। হিলিয়াম কি? হিলিয়াম হচ্ছে ব্যতিক্রম। ওকে, মনে থাকবে। আচ্ছা, এবার আসো, হিলিয়াম হচ্ছে ব্যতিক্রম। তৃতীয় পর্যায়ে 16 নম্বর শ্রেণীর মৌলটির উত্তেজিত অবস্থায় যোজ্যতা শক্তি স্তরে সর্বোচ্চ কতটি বিজোড় ইলেকট্রন থাকে? দেখো তৃতীয় পর্যায়ে 16 নম্বর গ্রুপ,
একটু বোঝার চেষ্টা করি। তৃতীয় পর্যায়ে 16 নম্বর গ্রুপ, যোজ্যতা স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন বিজোড় ইলেকট্রন থাকতে পারে? তো যখনই 16 নম্বর গ্রুপের কথা বলছে, 16 নম্বর গ্রুপের কথা বলছে, তখন আমাদের যেটা করা লাগবে, 16 নম্বর গ্রুপ মানে পি ব্লক। তো 12 এর সাথে দেখো 16 থেকে 16 থেকে আমার 12 বাদ দিতে হবে। বাদ দিলে আমি এখানে তোমার পাবো হচ্ছে 4। তাহলে সর্বশেষ বহিস্থ অরবিটালে 4টি ইলেকট্রন থাকবে। কয়টি ইলেকট্রন থাকবে? 4টি। এখন বলবা ভাই আপনি এটা কেমনে করলেন, কিছুই তো বুঝলাম না। তো দেখো, যখনই আমি এই টাইপের যৌগগুলা দেখব, তখন আমাদেরকে একটিভাবে চিন্তা করতে হবে যে পর্যায় কোনটা বলছে, মৌল কোনটা বলছে। তো যখনই আমার 16 নম্বর গ্রুপের কথা বলছে, মানে পি ব্লক মৌল, আমরা জানি পি ব্লক মৌলের ক্ষেত্রে গ্রুপ বের করা সিস্টেম কি? 12 প্লাস পি অরবিটালের ইলেকট্রন, পি অরবিটাল ইলেকট্রন 1 থেকে 6টা থাকে। এইটা ইকুয়ালস টু টোটাল মিলে আমার হয় কত? 18। টোটাল মিলে হয় কত? 18, তাই না? টোটাল মিলে হয় হচ্ছে 18। তাহলে এই জায়গায় কতগুলো ইলেকট্রন থাকবে, এই জায়গায় এই পি অরবিটালে কতগুলো ইলেকট্রন থাকবে, এটা ডিপেন্ড করবে এই তোমার হচ্ছে যে 18 থেকে 12 বাদ দিলে। এখন ঘটনা যেটা হবে, এই 18টা এইটা যদি আমি বের করতে চাই, তখন আমাদের আবার একটু উল্টা সিস্টেম চিন্তা করা লাগবে। এবার দেখো, আমরা একদম নর্মাল চিন্তা করে আসি যে তৃতীয় পর্যায়ে 16 নম্বর গ্রুপ, এইটা যদি আমি বের করার চেষ্টা করি, কোনটা আসবে? তৃতীয় পর্যায়ে 16 নম্বর গ্রুপ। তো একটু দেখার চেষ্টা করো। 18 নম্বর গ্রুপে প্রথমে আমার কি থাকে? হিলিয়াম থাকে, তারপরে কি থাকে? নিয়ন থাকে, তারপরে কি থাকে? আর্গন থাকে। তাহলে আর্গন হচ্ছে আমার তৃতীয় পর্যায়ের আছে। এবার খেয়াল করো, ঠিক নিয়নের আগে, নিয়ন 10 আগে কে থাকে? ফ্লোরিন থাকে। ফ্লোরিনের নিচে কে থাকে? ক্লোরিন থাকে। তাহলে দেখো, এটা 18 নম্বর, এটা কি 17 নম্বর। এর আগে 16 নম্বরে যদি যাও, ক্লোরিনের ঠিক আগে কে আছে? সালফার আছে, সালফার 16 আছে। তাহলে সালফার 16, ক্লোরিন 17, আর্গন 18, এভাবে চিন্তা করা যায়। তাহলে সালফার কত গেল? সালফার গেল হচ্ছে 16। তাহলে তৃতীয় পর্যায়ে 16 নম্বর মৌল মানে হচ্ছে সালফার। এখন সালফারের ক্ষেত্রে যখন আমি 16টা ইলেকট্রন পাচ্ছি, এর বহিস্থ কক্ষপথে দেখো 2, 8, 6 এরকম ইলেকট্রন বিন্যাস পাওয়া যায়, 2, 8, 6। তাহলে এটা অষ্টক পূরণ করতে আর কয়টা ইলেকট্রন লাগে? মাত্র 2টা ইলেকট্রন লাগে। তাহলে এর সর্বোচ্চ কতটি বিজোড় ইলেকট্রন থাকতে পারে সেটা জিজ্ঞেস করছে। সর্বোচ্চ কতটি বিজোড় ইলেকট্রন থাকতে পারে, যোজ্যতা শক্তি স্তরে সর্বোচ্চ কতটি বিজোড় ইলেকট্রন থাকতে পারে সেটা জিজ্ঞেস করছে। এখন আমার এটা ইলেকট্রন বিন্যাস করতে হবে। ইলেকট্রন বিন্যাস করো, 1s2, 2s2, 2p6, এরপরে দেখো 3s2, এরপরে দেখো 3p4। 3p4 হলে এই গেল 16। এখন 3p অরবিটাল, এটার দিকে যদি তাকাই, 4টা ইলেকট্রন, 1, 2, 3, 4। তাহলে বিজোড় ইলেকট্রন ভালো করে খেয়াল করলে দেখবা 1, 2, দুইটা। বাট আমার জিজ্ঞেস করছে সর্বোচ্চ। উত্তেজিত অবস্থায় যদি আমি দেখি, তখন এর ডি অরবিটাল ভেঙে যায়। ডি অরবিটাল ভেঙে যে এই ইলেকট্রনটা ভেঙে যে তোমার হচ্ছে ডি অরবিটালে চলে যায়, তখন 1, 2, 3, 4, 4টা সর্বোচ্চ বিজোড় ইলেকট্রন তৈরি হয়। 4টা সর্বোচ্চ বিজোড় ইলেকট্রন তৈরি হয়। তাহলে এখানে আমি 16 নম্বর গ্রুপে, এটা একটু দেখো, একটু বেশ ডিপ কোশ্চেন। তাহলে এটার ব্যাখ্যাটা আমি একটু আরেকবার করলে বুঝতে পারবা। দেখো আমাদের কাছে, আরেকবার করে দিচ্ছি, দেখো আমাদের কাছে সালফার 16 আছে, তাই না? এটার ইলেকট্রন বিন্যাস করবা 1s2, 2s2, 2p6। এরপরে দেখো 3s2, 3p4, 3d ফাঁকা থাকে। যেহেতু 3d ফাঁকা থাকে, তুমি নর্মাল p অরবিটালে গেলে বিজোড় ইলেকট্রন লন পেয়ার কয়টা থাকে? 2টা। বাট যখনই তুমি এই সালফারকে উত্তেজিত করবা, তখন এই জায়গায় পি অরবিটালে 3টা ইলেকট্রন যাবে আর ডি অরবিটালে 1টা ইলেকট্রন যাবে। টোটাল মিলে এখন লন পেয়ার বিজোড় ইলেকট্রন হবে 4টা। বুঝতে পারছো? আচ্ছা, 4টা। আরো সুন্দর করে করা যায়। দেখো আরো সুন্দর করে করা যায় স্পেসিফিক ভাবে। এই যে এস উত্তেজিত করলে যখন তুমি সালফারকে উত্তেজিত করবা, তখন এই পি অরবিটালের ইলেকট্রন ভেঙে যেয়ে যেমন ডিতে যাবে, এস অরবিটালের ইলেকট্রনও ভেঙে যেয়ে ডিতে যাবে। তখন আমরা কি করতে পারবো? দেখো নর্মাল ইলেকট্রন বিন্যাস করলে 3s, এখানে একটা ইলেকট্রন নিব। এইটা ইলেকট্রন বিন্যাসটা এভাবে করো, 3s, তারপরে 3p, এরপরে
3d যাবে। তো খেয়াল করো ঘটনা যেটা ঘটবে, এই 3s অরবিটালে একটা ইলেকট্রন, 3p অরবিটালে একটা, দুইটা, তিনটা ইলেকট্রন। এবার এখান থেকে একটা ইলেকট্রন, এখান থেকে একটা ইলেকট্রন 3d অরবিটালে গেল। কোনটায়? 3d। তাহলে বিজোড় ইলেকট্রন দেখো সর্বোচ্চ কয়টা হলো? 1, আর এখানে 3, আর এখানে 2, টোটাল মিলে কয়টা গেল? 6টা। তাহলে দেখো শুধু 3p অরবিটাল ভাঙলে 4টা, 3s 3p ভাঙলে আমার কয়টা? 6টা। এখন কেন 6টা হচ্ছে? কারণ আমার এখানে বলছে যোজ্যতা স্তরে উত্তেজিত অবস্থায় যোজ্যতা স্তরে সর্বোচ্চ কতটি বিজোড় ইলেকট্রন থাকতে পারে। উত্তেজিত অবস্থায় যোজ্যতা স্তরে সর্বোচ্চ কতটি বিজোড় ইলেকট্রন থাকতে পারে সেটা জিজ্ঞেস করছে। বুঝতে পারছো? তো যেহেতু উত্তেজিত অবস্থায় যোজ্যতা স্তরে সর্বোচ্চ কতটি থাকতে পারে সেটা জিজ্ঞেস করছে, সেই হিসাব অনুযায়ী আমাদের এখানে আসতেছে এতগুলা। ওকে, ক্লিয়ার করতে পারছি এটা? আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার করতে পারছি? আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। ওকে, সো এই যেই টেকনিকটা দেখালাম এটা খুব ভালো মতো প্র্যাকটিস করবা। দেখো এই প্রশ্নটা যখন সলভ করতে গেছি, এই প্রশ্নটা সলভ করতে যে প্রবলেম কোথায় করছি বলতো, আমি প্রশ্নটা ভালো করে পড়ি নাই, বুঝছো? প্রশ্নটা ভালো করে না পড়ে সলভ করা শুরু করছি, যার কারণে দেখা যাচ্ছে আমি অ্যাপ্রোচটা জানা সত্ত্বেও প্রথমে আমি হচ্ছে তোমার ওই যে 16 নম্বর পর্যায়ের এই মৌলটা নিয়ে পেঁচাই ফেলছি। তারপরে যে আমি হচ্ছে উত্তেজিত অবস্থায় যোজ্যতা স্তরে সর্বোচ্চ কতটা ইলেকট্রন এই পার্টটা খেয়াল করি নাই। তারপর হচ্ছে বিজোড় ইলেকট্রন থাকতে পারে এই পার্টটা খেয়াল করি নাই। সো তিনটা আলাদা আলাদা পার্ট আছে। প্রশ্নটা কিন্তু নর্মাল প্রশ্নটা বেশ ভালো কঠিন একটা প্রশ্ন, তাই না? ভালো করে খেয়াল করো, বেশ কঠিন একটা প্রশ্ন। প্রথমে আগে সালফারকে আইডেন্টিফাই করা লাগছে, তারপরে যে সালফারকে আইডেন্টিফাই করার পরে তাকে উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস করে তারপর বিজোড় ইলেকট্রন বের করা লাগছে। সো প্রশ্নটা বেশ কঠিন ছিল। এখন তোমাকে যেটা করা লাগবে এই টাইপের প্রশ্নগুলোর ক্ষেত্রে যদি তুমি পরীক্ষার হলে ধরতে না পারো তাহলে স্কিপ করে চলে যাবা। স্কিপ করে চলে যাবা, চলে যাওয়ার পরে তুমি হচ্ছে যে ফুলটা একবার 25টা কোশ্চেনে একবার সলভ করবা, করার পরে যেইটা কঠিন লাগবে ওইটা সেকেন্ড বার এসে আবার ইয়া করবা। দেখবা যে 25টা কোশ্চেন করতে কিন্তু তোমার টোটাল 25 মিনিট লাগবে না, তুমি 15-16 মিনিটে 25টা কোশ্চেন হচ্ছে যে একবার গো থ্রো করতে পারবা। এর ভিতর হয়তো তুমি 18-19টা পারবা, 3-4টা কঠিন লাগবে, 1-2টা তুমি 50-50 থাকবা। তো 50-50টা দাগানোর পর হাতে যে সময়টা থাকবে সেই সময়টা তুমি লাস্টে এরকম কঠিন প্রশ্ন অ্যাপ্রোচ করবা, করলেই তুমি দেখবা যে তুমি পেরে যাচ্ছ। বুঝতে পারছো? সো এইভাবে আগাতে হবে, এইভাবে আগাইলে তুমি পারবা। ওকে, সো আশা করি বুঝতে পারছো। এবার বলছে দেখো পরেরটা আসো, বলছে দেখো যে অপেক্ষাকৃত ধাতব ধর্ম বেশি কোন মৌলটির। এখানে যে কয়টা মৌল আছে এগুলোর মধ্যে ধাতব ধর্ম বেশি কোন মৌলটির। আমরা জানি যে কোন মৌলের ইলেকট্রন ছাড়ার ক্ষমতা যত বেশি তার ধাতব ধর্ম তত বেশি। সো পর্যায় সারণীর উপর থেকে নিচে যত যায় তত তোমার হচ্ছে মৌলের আকার বাড়ে, উপর থেকে নিচে যত যায় তত মৌলের আকার বাড়ে, আকার যত বাড়ে তত তার ধাতব ধর্ম বাড়ে, কারণ তোমার হচ্ছে ছাড়া হচ্ছে ইজি হয়। তো আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আমাদের কাছে লিথিয়াম আছে, লিথিয়ামের ঠিক নিচে আছে হচ্ছে সোডিয়াম, সোডিয়ামের ঠিক পাশে দেখো সোডিয়ামের ঠিক নিচে আছে হচ্ছে পটাশিয়াম। এবার খেয়াল করো সোডিয়ামের ঠিক পাশে কে? ম্যাগনেসিয়াম। তো তুমি যদি আকারের দিকে খেয়াল করো, উপর থেকে নিচে গেলে আমার আকার বাড়বে, বাম থেকে ডানে গেলে আমার আকার কমবে। তাহলে সবচেয়ে বড় আকার কার? সবচেয়ে বড় আকার হচ্ছে পটাশিয়াম। ফলে পটাশিয়ামের জন্য ইলেকট্রন ছাড়া আমার ইজি হবে। পটাশিয়ামের জন্য যদি ইলেকট্রন ছাড়া আমার ইজি হয় তার মানে পটাশিয়ামের ধাতব ধর্ম বেশি হবে। তার মানে এখানে সবচেয়ে বেশি ধাতব ধর্ম কার? পটাশিয়ামের। সবচেয়ে বেশি ধাতব ধর্ম কার? পটাশিয়ামের। সো পর্যায় সারণীর উপর থেকে নিচে গেলে আমার ধাতব ধর্ম বাড়ে, উপর থেকে নিচে গেলে কি হয়? ধাতব ধর্ম বাড়ে। কোন মৌলগুলোর আকার ছোট? তাহলে এখানে যে কয়টা মৌল আছে এর ভিতরে কোনটার আকার ছোট এটা আমার খুঁজে বের করতে হবে। দেখি আমরা আকার ছোট দেখার চেষ্টা করি। খেয়াল করে দেখো কার্বনের আমাদের পারমাণবিক সংখ্যা 6, নাইট্রোজেন 7, অক্সিজেন 8। এবার দেখো এছাড়া আমাদের আছে হচ্ছে অ্যালুমিনিয়াম সিলিকন, অ্যালুমিনিয়াম 13, সিলিকন 14। তো খেয়াল করো অ্যালুমিনিয়াম 13, সিলিকন 14 এটা পর্যায় সারণীর পরের গ্রুপের, মানে পরের পর্যায় হলে এখানে অরবিটাল সংখ্যা বেশি, এখানে অরবিটাল সংখ্যা কম। তাহলে ডেফিনেটলি আকার ছোট, যদি এইটা বিবেচনা করি এই দুইটার চেয়ে এই জায়গার আকার ছোট হবে। এখন আমরা জানি পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়, সেই হিসাব করলে অক্সিজেনের আকার কি হবে? অক্সিজেনের আকার সবচেয়ে ছোট হবে, কারণ কি? অক্সিজেন পর্যায় সারণীর সর্বডানে অবস্থিত। তাহলে এখানে আমি অক্সিজেনের জন্য আকার ছোট পাচ্ছি, তার মানে সি নাম্বার আসতেছে আমার কারেক্ট আনসার।
তাহলে দেখো উপর থেকে নিচে গেলে আমার আকার বড় হয়, বাম থেকে ডানে গেলে আমার কি হয়, আকার ছোট হয়। তাহলে দেখো সবচেয়ে ডানে আছে কি অক্সিজেন, তাহলে অক্সিজেনের আকার সবচেয়ে ছোট হবে। এখন দেখো পর্যায় যদি বেড়ে যায় তাহলে আমার অরবিটাল বাড়বে না, তাহলে সেক্ষেত্রে অ্যালুমিনিয়াম সিলিকন ইলেকট্রন বিন্যাস করলে দেখবে এখানে পর্যায়ই আমার বেশি, সেখানে আমার অরবিটাল বেশি হয়ে যায়। ওকে, পরে আসো, অক্সিজেন হচ্ছে আমার সবচেয়ে ছোট আকার। কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? তাহলে পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক মানে আকার সবচেয়ে বড়। পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক এই কথাটার সাথে খেয়াল করবা, তার মানে কি আকার সবচেয়ে বড়, তাহলে এখানে দেখতে হবে আকার সবচেয়ে বড় কার, একটু ভালো করে খেয়াল করো, আমরা দেখার চেষ্টা করি। প্রথমে আমার ম্যাগনেসিয়াম আছে, তারপরে আমার কি আছে, ক্যালসিয়াম আছে। তারপরে দেখো ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম ছাড়াও এখানে আমাদের কি আছে, বিআর। বিআর মানে কি, বিআর মানে হচ্ছে ব্রোমিন। ব্রোমিন কি, ব্রোমিন পর্যায় সারণীর একদম 17 নম্বর গ্রুপে অবস্থিত না? তো ভালো করে খেয়াল করবে, একটু বোঝার চেষ্টা করো। আমরা এখানে দেখতে পাচ্ছি হাইড্রোজেন, হাইড্রোজেনের পর লিথিয়াম, তাই না? এবার দেখো এর নিচে আছে বেরিলিয়াম, বেরিলিয়ামের নিচে কে আছে, ম্যাগনেসিয়াম, তার নিচে কে আছে, ক্যালসিয়াম। তাহলে আমরা পর্যায় সারণীর দেখো এটা 1 নাম্বার পর্যায়, এটা 2 নাম্বার পর্যায়, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার পাচ্ছি। একদম সর্বডানে 17 নাম্বার গ্রুপের ক্ষেত্রে ফ্লোরিন থাকে 2 নাম্বার পর্যায়ে, তার নিচে থাকে ক্লোরিন। ফ্লোরিন থাকে কি, ফ্লোরিন থাকে 2 নাম্বার পর্যায়ে, তার নিচে থাকে ক্লোরিন, তার নিচে থাকে ব্রোমিন, তার মানে ব্রোমিনও আমার 4 নাম্বার পর্যায়ে। তাহলে দেখো পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে আমার আকার ছোট হয়, এখন আমার আকার বড় বের করতে হবে, তাহলে ব্রোমিনের আকার অনেক অনেক ছোট। তাহলে সেই হিসাব অনুযায়ী ক্যালসিয়ামের যে আকার এটা কিন্তু অনেক বড়, এটা সবার নিচে আছে না, ক্যালসিয়ামের আকার অনেক বড়। বাট এখানে আমি বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম ছাড়াও এখানে আমি সালফার দেখতে পাচ্ছি। সালফার কোন নম্বর গ্রুপে আছে, ম্যাগনেসিয়ামের পরে ক্লোরিনের আগে মাঝখানে এখানে আমার সালফার আছে। তাহলে সবচেয়ে আকার বড় কার হবে, ক্যালসিয়ামের হবে না? দেখা যাচ্ছে সবচেয়ে নিচের পর্যায়ে অবস্থিত সর্ববামে, সবচেয়ে নিচের পর্যায়ে অবস্থিত সর্ববামে, সবচেয়ে নিচের পর্যায়ে আমার ক্যালসিয়াম এবং ব্রোমিন এই দুইটা আছে। বাট ব্রোমিন যেহেতু সবচেয়ে ডানে আছে, বাম থেকে ডানে গেলে আমার আকার ছোট হয়, তাহলে ব্রোমিনের আকার ছোট হয়ে যায়, সেই হিসাব অনুযায়ী ক্যালসিয়ামের আকার আমার অনেক বড়। তাহলে কারেক্ট আনসার কোনটা হবে, কারেক্ট আনসার হবে হচ্ছে ক্যালসিয়াম। ওকে, ব্যাখ্যা বুঝতে পারছো? আচ্ছা, এবার বলছে দেখো কোন ক্যাটায়নটির আকার সবচেয়ে ছোট। এখানে যে কয়টা ক্যাটায়ন আছে সবগুলা যেহেতু পজিটিভ আয়ন, কোনটার আকার সবচেয়ে ছোট একটু ভালো করে খেয়াল করে দেখবো। প্রথমে আমার আছে হচ্ছে সোডিয়াম, তার নিচে আছে হচ্ছে পটাশিয়াম, সোডিয়ামের নিচে আছে হচ্ছে ম্যাগনেসিয়াম, তার নিচে আছে অ্যালুমিনিয়াম। তো খেয়াল করো পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়, উপর থেকে নিচে গেলে আকার বড় হয়। তাহলে বাম থেকে ডানে গেলে যদি আকার ছোট হয়, সবচেয়ে বামে কে আছে, সবচেয়ে বামে, সবচেয়ে বামে হচ্ছে অ্যালুমিনিয়াম। তাহলে সেই হিসাব অনুযায়ী অ্যালুমিনিয়ামের আকার সবচেয়ে ছোট হওয়ার কথা। বাট এখানে একটু কিন্তু আছে, কিন্তু কি, একটু দেখার চেষ্টা করতে হবে যে আকর্ষণ বল কার বেশি। সোডিয়ামের ক্ষেত্রে এখানে আমার 11টা প্রোটন 10টা ইলেকট্রন আছে, টোটাল মিলে ফোর্স তৈরি হয় 110। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 12টা প্রোটন, তারপর হচ্ছে যে 11টা ইলেকট্রন আছে, আরো বেশি ফোর্স। এখানে আমার 13টা প্রোটন এবং 12টা হচ্ছে ইলেকট্রন আছে। সো ফোর্স সবচেয়ে বেশি হচ্ছে অ্যালুমিনিয়ামের, অ্যালুমিনিয়ামের ফোর্স সবচেয়ে বেশি হইলে অ্যালুমিনিয়ামের আকার সবচেয়ে ছোট হবে। তাহলে এখানে সবচেয়ে আকার ছোট হচ্ছে অ্যালুমিনিয়ামের। কারেক্ট আনসার কি, কারেক্ট আনসার হচ্ছে অ্যালুমিনিয়াম। বুঝতে পারছো? সো অ্যালুমিনিয়াম 3+ যেটা আছে এটা পর্যায় সারণীর এই ক্যাটাগরিতে সবচেয়ে ছোট আকার দেখায়। তাহলে অ্যালুমিনিয়াম 3+ এটার আকার সবচেয়ে ছোট। ক্লিয়ার করতে পারছি? অ্যালুমিনিয়াম 3+ এটার আকার সবচেয়ে ছোট। আচ্ছা, এবার বলছে দেখো নিচের আয়নীকরণ শক্তির কোন ক্রমটি সঠিক। এখানে যে কয়টা আছে এর আয়নীকরণ শক্তির কোন ক্রমটি সঠিক। আমরা জানি যে আকার যত ছোট হয় তত ইলেকট্রন বের করা কঠিন হয়ে পড়ে, আকার যত বড় হয় তত আয়নীকরণ শক্তি কমে, কারণ ইলেকট্রন বের করা সহজ হয়। তাহলে এখন আমি দেখবো এখানে আমার কে কে আছে। দেখো আমার কাছে হচ্ছে লিথিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম আছে। তাহলে পর্যায় সারণীর উপর থেকে নিচে যত যাব তত আমার আকার বড় হবে, তত ইলেকট্রন বের করা ইজি হবে, যত ছোট হবে তত ইলেকট্রন বের করা কঠিন হবে। তাহলে সেই ক্ষেত্রে লিথিয়ামের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম। তাহলে দেখো তো এইটা হিসাব করলে পটাশিয়ামের আয়নীকরণ শক্তি সবচেয়ে কম, তার চেয়ে বেশি সোডিয়াম, তার চেয়ে বেশি লিথিয়াম। তাহলে ক্যালকুলেশন করলে এ নাম্বার কারেক্ট আনসার আসে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। বুঝতে পারছো কি আসে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। ওকে, এবার বলছে দেখো নিচের কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে কম। কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে কম, মানে যেটা সবচেয়ে কম শক্তি দিয়ে ইলেকট্রন বের করা যাবে, যার আকার বড় হবে তার সেন্টার থেকে ইলেকট্রনের ডিসটেন্স, যার আকার বড় হবে তার সেন্টার থেকে ইলেকট্রনের ডিসটেন্স, মানে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের ডিসটেন্স সবচেয়ে বেশি হবে। ডিসটেন্স বেশি হলে এখান থেকে ইলেকট্রন বের করা ইজি হবে। তার মানে
আয়নীকরণ শক্তি কম মানে হচ্ছে আকার বড়। তাহলে এখানে আমি দেখব কার আকার বড়। তাহলে এখানে আমরা খেয়াল করে দেখতে পাচ্ছি যে লিথিয়ামের নিচে আছে হচ্ছে সোডিয়াম। আচ্ছা, এই সাইডে আবার দেখো ফ্লোরিন এবং ক্লোরিন আছে। ক্লোরিন গুলা পিওর অধাতু। এই জায়গায় অধাতুগুলার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যোজ্যতা ইলেকট্রন অনেক বেশি থাকে, অনেক বেশি থাকলে সেখান থেকে ইলেকট্রন বের করা কঠিন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা এই অধাতুগুলাকে আয়নীকরণ শক্তির দিকে আমরা একদমই বাদ দিতে পারি। ইলেকট্রন আসক্তি আবার এগুলার বেশি, ইলেকট্রন আসক্তির বেশি, বুঝতে পারছো? বাট আয়নীকরণ শক্তির ক্ষেত্রে এটা বাদ দিতে পারি। আয়নীকরণ শক্তি সবচেয়ে কম হবে কার? এগুলা কিন্তু আয়নীকরণ শক্তি অনেক বেশি, অনেক বেশি, ঠিক আছে? তো সবচেয়ে কম কার হবে? ভালো করে খেয়াল করো, লিথিয়ামের চেয়ে সোডিয়াম যেহেতু নিচে আছে, এখান থেকে একটা ইলেকট্রন বের করা ইজি হবে। লিথিয়ামের চেয়ে সোডিয়ামের ইলেকট্রন বের করা ইজি হবে, ফলে সোডিয়ামের ক্ষেত্রে আমি সবচেয়ে কম আয়নীকরণ শক্তি পাবো। এই কয়টার ক্ষেত্রে সোডিয়ামের ক্ষেত্রে সবচেয়ে কম আয়নীকরণ শক্তি পাবো। তাহলে বেসিক হচ্ছে আমার কনসেপ্ট বোঝা, তারপরে এই জিনিসটা চিন্তা করা কোনটির আয়নীকরণ শক্তি বেশি, এর ভিতরে কোনটার আয়নীকরণ শক্তি বেশি। আয়নীকরণ শক্তি বেশি মানে হচ্ছে কার ইলেকট্রন বের করতে সবচেয়ে বেশি মানে শক্তি লাগবে। তো এখানে ভালো করে খেয়াল করে দেখবা, আমাদের এখানে ম্যাগনেসিয়াম আছে, তারপর ফসফরাস আছে, তারপর সিলিকন আছে, তারপর ক্লোরিন আছে। পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়, আকার যত ছোট হবে ইলেকট্রন বের করা তত কঠিন হয়ে যাবে। আরো একটা জিনিস আমরা মাথায় রাখতে পারি, পর্যায় সারণীর গ্রুপ 17 যদি কোনো মৌল থাকে, এদের ইলেকট্রন আসক্তি বেশি, ইলেকট্রন আসক্তি অনেক বেশি। সেম ভাবে এদের আয়নীকরণ শক্তিও অনেক বেশি। কেন আয়নীকরণ শক্তি কেন বেশি? কারণ এখানে আমার 7টা করে ইলেকট্রন থাকে, এখান থেকে কোন একটা ইলেকট্রন বের করা অনেক কঠিন। তাহলে সেই ক্ষেত্রে আয়নীকরণ শক্তি বেশি যদি আমার জিজ্ঞাসা করে, সবচেয়ে বেশি হবে আমার ক্লোরিনের। কেন? কারণ এখানে বহিস্থ কক্ষপথে 17টা, তোমার টোটাল ইলেকট্রন 17টা, বহিস্থ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে, এখান থেকে তুমি একটা ইলেকট্রনও যদি বের করতে চাও সেটা অনেক বেশি কঠিন হবে। তাহলে আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি হবে কার? ক্লোরিনের। বুঝতে পারছো? এবার বলছে দেখো কোন মৌলটির আয়নীকরণ শক্তি বেশি। সেম জিনিস, আমার পর্যায় সারণীর একদম সর্বডানে যারা আছে গ্রুপ 17, তারা যদি থাকে তাহলে তাদের আয়নীকরণ শক্তি বেশি হবে। এবার খেয়াল করো, ক্লোরিন দুইটাই আছে, ক্লোরিন দুইটাই আছে। এখন দেখো উপর থেকে নিচে গেলে আবার আকার বৃদ্ধি পায়, আকার যদি বৃদ্ধি পায় তখন আয়নীকরণ শক্তি কমে যায়। তার মানে ফ্লোরিনের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি, এইটাকে আমার আয়নিত করতে সবচেয়ে বেশি শক্তি দিতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্লোরিনের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি হবে, ফ্লোরিনের আয়নীকরণ শক্তি কি হবে? সবচেয়ে বেশি হবে। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার? নিচের কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি? এখানে খেয়াল করে দেখো যে কয়টা মৌল আছে এই মৌলগুলার কোনটার আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি সেটা আমাদের জিজ্ঞেস করছে, কোনটার আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। এবার আমরা একটু দেখার চেষ্টা করি কি কি আছে। দেখো আমাদের কাছে বোরন আছে, বোরন হচ্ছে 5, বোরনের পর অ্যালুমিনিয়াম আছে, অ্যালুমিনিয়াম এর নিচের পর্যায়ে, তারপরে বোরনের পর এদিকে অক্সিজেন আছে, তারপর আমার সেলেনিয়াম আছে। তো সবচেয়ে বেশি বলছে না, সবচেয়ে বেশি বলছে। তো দেখো বোরনের 5, অক্সিজেনের 8, অক্সিজেনের কত? 8। তাহলে এই দুইটা একই পর্যায়ের, পর্যায় সারণীর বাম থেকে ডানে যায়, বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়, তাহলে সবচেয়ে আকার ছোট কিন্তু অক্সিজেনের। সেলেনিয়াম হচ্ছে আরো নিচের পর্যায়ে অবস্থিত। তাহলে আমি জাস্ট একটু দেখবো যে কে কোথায় অবস্থিত। আমি দেখতে পাচ্ছি বোরন এবং অক্সিজেন ইলেকট্রন পারমাণবিক সংখ্যা অনেক কম, পর্যায় সারণীর বাম থেকে ডানে যাচ্ছে, অক্সিজেনের আকার ছোট, তাহলে সবচেয়ে বেশি আয়নীকরণ শক্তি লাগবে হচ্ছে অক্সিজেনের। বাকি এগুলার আকার আমার বড় হয়ে যাওয়ার কারণে এগুলার আয়নীকরণ শক্তি কম হচ্ছে। বুঝতে পারছো? তাহলে দেখো এগুলা কি, এগুলো কিন্তু কমন সেন্স দিয়ে করতেছি আমরা। বলছে দেখো ইলেকট্রন আসক্তি মানের ক্ষেত্রে নিচের কোন ক্রমটি সঠিক? ইলেকট্রন আসক্তি মানে কি? ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা। তাহলে পর্যায় সারণীর বাম থেকে ডানে যত যায় তত আমার আকার ছোট হয়, ইলেকট্রন আসক্তি বাড়ে। উপর থেকে নিচে যত যায় তত আমার আকার বড় হয়, ইলেকট্রন আসক্তি কমে। এগুলো আমরা জানি, বেসিক শেখাইছি তোমাদের পর্যায় সারণী চ্যাপ্টারে, বেসিক শেখাইছি। এখন দেখো আমরা যদি ক্রমের ক্ষেত্রে যাই, এখানে যে কয়টা ক্রম আছে, কি কি ক্রম আছে দেখো। এখানে আমাদের সিলিকন, ফসফরাস, বোরন, কার্বন এগুলা দেয়া আছে। তো আমরা একটু দেখার চেষ্টা করি। বোরন 5, কার্বন 6, তাই না? এবার দেখো সিলিকন কত? সিলিকন হচ্ছে 14, ফসফরাস কত? ফসফরাস 15। তো দেখো বোরন এবং কার্বন এটা পর্যায় সারণীর উপরে পর্যায়ে অবস্থিত, সিলিকন, ফসফরাস এটা পর্যায় সারণীর নিচের পর্যায়ে অবস্থিত। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, সিলিকন, ফসফরাস এটা পর্যায় সারণীর নিচের পর্যায়ে অবস্থিত, এইটা আমার কি? নিচের পর্যায়ে অবস্থিত, এইটা আমার নিচের পর্যায়ে অবস্থিত। সো এই অংশটা আমার পর্যায় সারণীর নিচের পর্যায়ে অবস্থিত। এখন খেয়াল করো, যদি নিচের পর্যায়ে অবস্থিত হয় এই দুইটার ভিতরে একটু ইলেকট্রন বিন্যাস দেখতে হবে। বোরনের ক্ষেত্রে 1s2, তারপর হচ্ছে 2s2,
2p1। কার্বনের ক্ষেত্রে যখন আমি দেখব, কার্বনের ক্ষেত্রে পর্যায় সারণীর ক্ষেত্রে 1s2 2s2 2p2 আসবে। তো p অরবিটালে দুইটা ইলেকট্রন, তাহলে দেখো বাম থেকে ডানে যাচ্ছে, মানে কি আমার আকার কি হচ্ছে, ছোট হচ্ছে, তার মানে কার্বনের বেশি বোরনের কম। আচ্ছা, এবার খেয়াল করো সিলিকন এবং ফসফরাসের ক্ষেত্রে আমরা একটু দেখার চেষ্টা করব। সিলিকন এবং ফসফরাস, ফসফরাসে দেখবো এবং সিলিকনে দেখবো। সিলিকনে 1s2 2s2 2p6, এরপরে 3s2 এই পর্যন্ত 10 12 3p2 আসে। ফসফরাসে যখন আমি যাব তখন ফসফরাসের ক্ষেত্রে 3p3 হবে। তো সিলিকনের চেয়ে ফসফরাসের আমার আয়নীকরণ শক্তি বেশি হবে। তাহলে এই জায়গায় দেখো ফসফরাস বেশি, সিলিকন কম। তাহলে দেখো এই দুইটার ভিতরে কার্বন এবং বোরনের বেশি। এবার এই দুইটা যেহেতু উপরের অরবিটালে মানে উপরের পর্যায়ে আছে, এই দুইটার ডেফিনেটলি আয়নীকরণ শক্তি তোমার হচ্ছে যে ইলেকট্রন আসক্তি বেশি হবে, আর এই দুইটার কম হবে। এই দুইটার মধ্যে আবার ফসফরাসের বেশি, তার মানে এরপরে ফসফরাস, এরপরে আসে হচ্ছে সিলিকন। এটা আসলে আমার সঠিক ক্রম। তাহলে আমি চিন্তা করে দেখলাম কার্বন, তারপরে বোরন, তারপরে ফসফরাস, তারপরে সিলিকন, তার মানে ডি নাম্বার হচ্ছে আমার এখানে কারেক্ট আনসার। কোনটা? ডি নাম্বারটা। ওকে, বুঝাইতে পারছি? আশা করি ব্যাপারটা ক্লিয়ার। কোন মৌলটির ইলেকট্রন আসক্তি বেশি? এখানে যে কয়টা মৌল আছে কোনটার ইলেকট্রন আসক্তি বেশি, কোনটা সবচেয়ে বেশি ইলেকট্রন গ্রহণ করার আগ্রহ দেখাবে। দেখো আমাদের কাছে বেরিলিয়াম আছে, বেরিলিয়ামের পর আমাদের কাছে অক্সিজেন আছে, বেরিলিয়ামের পর অক্সিজেন আছে, এছাড়া আমাদের কাছে বেরিলিয়াম 4, বোরন 5, তারপর নাইট্রোজেন 6, অক্সিজেন 7, এগুলো আছে। সো আমরা জানি পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়, আকার যত ছোট হয় আমাদের ইলেকট্রন আসক্তি তত বাড়ে। তাহলে সবচেয়ে বেশি ইলেকট্রন আসক্তি কে দেখাবে? আকার ছোট অক্সিজেন, অক্সিজেন দেখাবে সবচেয়ে বেশি ইলেকট্রন আসক্তি। তাহলে বেরিলিয়াম, বোরন, নাইট্রোজেন, অক্সিজেন, ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি কে দেখাবে? অক্সিজেন দেখাবে। ক্লিয়ার করতে পারছি? তাহলে অক্সিজেনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি। ওকে, নিচের কোন মৌলের ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম? যার আকার বড় তার ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম। তাহলে আমি একটু দেখার চেষ্টা করব কার আকার বড়। প্রথমে দেখো বেরিলিয়াম, তারপরে দেখো ম্যাগনেসিয়াম। তাহলে আমরা প্রথমে বেরিলিয়াম পাইলাম, তারপরে ম্যাগনেসিয়াম পাইলাম, ম্যাগনেসিয়ামের পরে কে? ক্যালসিয়াম, তারপরে কে? তারপরে হচ্ছে আমাদের স্ট্রোনসিয়াম, তারপরে কে? তারপরে হচ্ছে আমাদের বেরিয়াম, তারপরে হচ্ছে আমাদের রেডিয়াম। দেখো তো এই কয়েকটার ভিতরে গ্রুপ 2 এর ভিতরে কে কে আছে? বেরিলিয়াম আছে, রেডিয়াম আছে সবার নিচে, আচ্ছা স্ট্রোনসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, এই চারটা অপশন আছে। তো সবচেয়ে বড় আকার কার? উপর থেকে নিচে যত যায় তত আমার আকার বাড়ে। সবচেয়ে বড় আকার হচ্ছে আমার রেডিয়ামের। সবচেয়ে বড় আকার কার? সবচেয়ে বড় আকার হচ্ছে আমার রেডিয়ামের। তাহলে রেডিয়ামের আকার যেহেতু সবচেয়ে বড়, তাহলে রেডিয়ামের তোমার ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম, রেডিয়ামের ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম। তাহলে দেখো উত্তর হবে কি? উত্তর হবে হচ্ছে রেডিয়াম। আচ্ছা, কোন মৌলটি অধিক তড়িৎ ঋণাত্মক? এখানে যে কয়টা মৌল আছে কোনটি অধিক তড়িৎ ঋণাত্মক? তড়িৎ ঋণাত্মকতা ভাইয়া ফ্লোরিনের সবসময় বেশি, সবসময় বেশি। এটা কত? 4.0। কারণ কি? ফ্লোরিনের আকার সবচেয়ে ছোট, এর ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতা সবচেয়ে বেশি। তাহলে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবসময় সবচেয়ে বেশি। আবার বলি, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবসময় সবচেয়ে বেশি। কোনটি অধাতু? কোনটি অধাতু? এখানে খেয়াল করো হাইড্রোজেন, লিথিয়াম, জিঙ্ক, সিলভার, এগুলার মধ্যে কোনটি অধাতু এটা আমাদের বের করতে হবে। হাইড্রোজেন, লিথিয়াম, জিঙ্ক, সিলভার, এগুলার মধ্যে কোনটি অধাতু এটা আমাদের খুঁজে বের করতে হবে। তো এইটার মধ্যে খেয়াল করে দেখো হাইড্রোজেন, এইটা আমার ধাতুর গ্রুপে থাকলেও এটা অধাতু হিসেবে কাজ করে হাইড্রোজেন। কারণ কি? এইটা হচ্ছে তোমার হাইড্রোজেন যেটা আছে এটা হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে, অধাতু। লিথিয়াম, জিঙ্ক, সিলভার এগুলো সব ধাতু হিসেবে কাজ করে। তাহলে কোনটি অধাতু? সেটা হচ্ছে হাইড্রোজেন। ওকে, ইলেকট্রন শেয়ার করে। কোনটি মৃৎক্ষার ধাতু? আমরা জানি পর্যায় সারণীর গ্রুপ 2 তে যারা আছে এদেরকে মৃৎক্ষার ধাতু বলে। পর্যায় সারণীর গ্রুপ 2 তে যারা আছে এদেরকে আমরা বলি হচ্ছে মৃৎক্ষার ধাতু। তো মৃৎক্ষারের ভিতরে কে আছে? মৃৎক্ষারের ভিতর বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, তারপরে হচ্ছে স্ট্রোনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এগুলো হচ্ছে মৃৎক্ষার। তাহলে মৃৎক্ষারের ভিতর স্ট্রোনসিয়াম এসআর আছে, তাহলে স্ট্রোনসিয়াম এসআর এটা হচ্ছে আমাদের মৃৎক্ষারের ভিতরে পড়তেছে। ওকে, তাহলে দেখো গ্রুপ 2 তে যারা আছে এদের লিস্টটা আমাদের একটু মুখস্থ করা লাগবে। আচ্ছা, এবার আসো কোনটি লবণ উৎপাদনকারী? আমরা জানি গ্রুপ 17-তে যারা আছে, গ্রুপ 17-তে যারা আছে এরা হচ্ছে লবণ উৎপাদনকারী। কোথায়? গ্রুপ 17-তে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা সবাই হচ্ছে আমার লবণ উৎপাদনকারী।
ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, লবণ উৎপাদনকারী। তাহলে দেখো তো এটা হচ্ছে গ্রুপ 17কে আমরা লবণ উৎপাদনকারী বা হ্যালোজেন বলতে পারি। তাহলে দেখো এখানে ফ্লোরিন যেটা পাচ্ছি এটা গ্রুপ 17তে আছে, গ্রুপ 17 হচ্ছে আমাদের লবণ উৎপাদনকারী, তার মানে আমরা এখানে গ্রুপ 17 দাগাইতে পারবো। ওকে, পরে বলছে দেখো নিচের কোনটি মুদ্রা ধাতু। মুদ্রা ধাতুর ক্ষেত্রে আমরা জানি মুদ্রা ধাতুর ক্ষেত্রে আমাদের কপার, সিলভার এবং গোল্ড, এই তিনটা হচ্ছে মুদ্রা ধাতু। কপার, সিলভার, গোল্ড এটা পর্যায় সারণীর গ্রুপ 11তে অবস্থিত। পর্যায় সারণীর গ্রুপ 11তে কপার, সিলভার, গোল্ড থাকে, এই তিনটা হচ্ছে আমাদের মুদ্রা ধাতু। তাহলে দেখো কপার, সিলভার, গোল্ড কোথায় অবস্থিত? পর্যায় সারণীর গ্রুপ 11তে অবস্থিত কপার, সিলভার, গোল্ড, এই তিনটা হচ্ছে আমার মুদ্রা ধাতু। তাহলে আমরা দেখতে পাচ্ছি নিচের কোনটি মুদ্রা ধাতু? উত্তর হচ্ছে কপার, সিলভার, গোল্ড। নিচের কোনটি মুদ্রা ধাতু? উত্তর হচ্ছে কপার, সিলভার, গোল্ড, পর্যায় সারণীর গ্রুপ 11তে অবস্থিত। কপার, সিলভার, গোল্ড পর্যায় সারণী গ্রুপ 11তে অবস্থিত। কোন মৌলদ্বয় হ্যালোজেন গ্রুপের ধর্ম প্রদর্শন করে? কোন মৌলদ্বয় হ্যালোজেন গ্রুপের ধর্ম প্রদর্শন করে? কোন মৌলদ্বয় হ্যালোজেন গ্রুপের ধর্ম প্রদর্শন করে? তাহলে আমরা এখানে দেখার চেষ্টা করব এখানে যেই মৌলগুলো আছে এর ভিতরে কোন মৌল হ্যালোজেন গ্রুপের ধর্ম প্রদর্শন করে। হ্যালোজেন মানে হচ্ছে গ্রুপ 17, তাই না? গ্রুপ 17 হচ্ছে হ্যালোজেন। হ্যালোজেন গ্রুপের ধর্ম প্রদর্শন করে হচ্ছে কোন মৌল? তাহলে এখানে আমার গ্রুপ 17 হচ্ছে হ্যালোজেন। তাহলে দেখো হ্যালোজেন, আমরা যদি এটা দেখি হ্যালোজেন, হ্যালোজেনের ক্ষেত্রে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো হচ্ছে আমার হ্যালোজেন ধর্ম প্রদর্শন করে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো হচ্ছে আমার হ্যালোজেন ধর্ম প্রদর্শন করে। তাহলে এখানে আমার ফ্লোরিন আর ক্লোরিন এই দুইটা আসবে হচ্ছে কারেক্ট আনসার। ফ্লোরিন আর ক্লোরিন এই দুইটা কি আসবে? কারেক্ট আনসার। ওকে, এবার বলছে দেখো নিচের কোনটি অবস্থানান্তর মৌল নয়। এখানে যে কয়টা মৌল আছে এগুলোর মধ্যে কোনটি অবস্থানান্তর মৌল নয়? মাথায় রাখবা আমাদের সবসময় অবস্থানান্তর মৌলের ক্ষেত্রে স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, তারপর হচ্ছে আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, এই 10টা মৌলের দিকে তাকাতে হবে। অবস্থানান্তর মৌল বললে এই 10টার ভিতরে আসবে। এইটা হচ্ছে গ্রুপ 3 আর এটা হচ্ছে গ্রুপ 12। এই 3 থেকে 12-র মধ্যেই তোমার অবস্থানান্তর মৌল নির্ধারিত হবে। মাথায় রাখবো অবস্থানান্তর মৌলর ভিতরে স্ক্যান্ডিয়াম এটা অবস্থানান্তর না, জিঙ্ক এটা অবস্থানান্তর না। যাদের সুস্থিত আয়নে ইলেকট্রন বিন্যাস করলে ডি অরবিটালে 1 থেকে 9টা ইলেকট্রন থাকে তাদেরকে অবস্থানান্তর মৌল বলে। টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার এই সবগুলা হচ্ছে আমাদের অবস্থানান্তর মৌল। এই সবগুলো হচ্ছে আমাদের অবস্থানান্তর মৌল। আমরা যখনই জিজ্ঞেস করবে নিচের কোনটি অবস্থানান্তর মৌল, এই ভিতরের এগুলা খুঁজতে হবে যে কারা অবস্থানান্তর মৌল। খেয়াল করে দেখো এর ভিতরে নিকেল আছে না? তাহলে নিকেল হবে আমার অবস্থানান্তর মৌল। নিকেল হবে আমার অবস্থানান্তর মৌল। এর ভিতরে আমার কপার আছে না? খেয়াল করো কপার হবে আমার অবস্থানান্তর মৌল। এর ভিতরে আমার মলিবডেনাম থাকার কথা, ঠিক আছে? মলিবডেনাম এইটা আমার অবস্থানান্তর মৌল। ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। তাহলে অবস্থানান্তর মৌল না কোনটা? আর্সেনিক। আর্সেনিক, আর্সেনিক হচ্ছে অবস্থানান্তর মৌল না। আর্সেনিক কি? আর্সেনিক হচ্ছে অবস্থানান্তর মৌল না। মলিবডেনাম বলবো আবার ভাই মলিবডেনাম কই থেকে আসলো? কপারের নিচে থাকে। কপারের নিচে থাকে হচ্ছে মলিবডেনাম, MO। কপারের নিচে থাকে মলিবডেনাম। ক্রোমিয়াম, মলিবডেনাম, তারপরে ওলফ্রিয়াম, Fg এগুলো হচ্ছে 4টা নিচে থাকে। ওকে, আশা করি বুঝতে পারছো অবস্থানান্তর মৌল নয় কোনটা। অবস্থানান্তর মৌল কোনটা ভালো করে খেয়াল করো, একটু আগে দেখাইছি আয়রন ছিল আমার অবস্থানান্তর মৌল। আমি বলছিলাম স্ক্যান্ডিয়াম বাদ, জিঙ্ক বাদ, ক্যালসিয়াম তো ওই গ্রুপগুলোর ভিতরেই পড়ে না। তাহলে কে কে তোমার অবস্থানান্তর মৌল? ওই যে কটা দেখাইছিলাম, স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্কের মাঝখানে আয়রন আছে, আয়রন হচ্ছে আমার অবস্থানান্তর মৌল। ওকে, এবার দেখো কোন পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল এক পরমাণুক। আমরা জানি এক পরমাণুক হয় সবসময় গ্রুপ 18-র মৌল। গ্রুপ 18-তে যে মৌলগুলো থাকে যেমন ধরো হিলিয়াম, নিয়ন, আর্গন, তারপর হচ্ছে ক্রিপ্টন, জেনন, রেডন, তোমার হচ্ছে এগুলো হচ্ছে এক পরমাণুক হয়। তাহলে খেয়াল করে দেখো এখানে আমার হিলিয়াম আছে পারমাণবিক সংখ্যা 2, নিয়ন আছে পারমাণবিক সংখ্যা 10, আর্গন আছে পারমাণবিক সংখ্যা 18, তারপর ক্রিপ্টন আছে পারমাণবিক সংখ্যা কত? 36, জেনন আছে পারমাণবিক সংখ্যা 54। তাহলে দেখো এখানে আমার 54 যেটা আছে যেটা আমার জেনন, 54 যেটা আছে যেটা আমার জেনন, Xe জেনন, এইটা হচ্ছে আমার এক পরমাণুক মৌল। এক পরমাণু
এইটা আমার একটা পরমাণু একত্রিত অবস্থায় থাকে। যেমন ধরো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি অক্সিজেন, অক্সিজেন 8, এইটা আমার দুইটা অক্সিজেন একত্রিত হয়। এখানে দেখো সালফার, সালফারে S8 হয়। এখানে দেখো ক্লোরিন, ক্লোরিনে Cl2 হয়। বাট জেনন একা একা থাকে। এক পারমাণবিক মানে কি, একটা পরমাণু এক জায়গায় থাকবে, একটা পরমাণু এক জায়গায় থাকবে, এটা হচ্ছে আমার এক পরমাণু। আচ্ছা, জেনন পাইলাম। চুনের পানির সাথে কার্বন ডাই অক্সাইড অধিক পরিমাণে বিক্রিয়া করলে এক্স মৌলটি উৎপন্ন হয়। এখানে আমরা কি পাচ্ছি, চুনের পানি, খেয়াল করে দেখো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এর সাথে তুমি যদি কার্বন ডাই অক্সাইড যোগ করো, এখানে আমরা ক্যালসিয়াম বাই কার্বনেট পাবো। কি পাবো, ক্যালসিয়াম বাই কার্বনেট। এটা একটু মুখস্থ করবা, চুনের পানির সাথে কার্বন ডাই অক্সাইড যোগ করলে ক্যালসিয়াম বাই কার্বনেট হয়। ক্যালসিয়াম বাই কার্বনেট, এইটার কারণে আমাদের চুনের পানি ঘোলা হয়। তার মানে চুনের পানির মধ্যে কার্বন ডাই অক্সাইড দিলে আমরা ক্যালসিয়াম বাই কার্বনেট পাই। বুঝতে পারছো, এটা একটু মাথায় রাখবো, চুনের পানির মধ্যে কার্বন ডাই অক্সাইড দিলে আমরা ক্যালসিয়াম বাই কার্বনেট পাই। ওকে, আচ্ছা, এবার বলছে দেখো নিচের কোনটি ভারী ধাতু। এখানে যে কয়টা ধাতু আছে এর মধ্যে লেড হচ্ছে সবচেয়ে ভারী ধাতু, লেড হচ্ছে সবচেয়ে ভারী ধাতু। সোডিয়াম, পটাশিয়াম, জিঙ্ক এগুলা চেয়েও লেড হচ্ছে সবচেয়ে ভারী ধাতু। ওকে, এবার বলছে এখানে আমাদের 131 নম্বর, খেয়াল করো, ত্রয়ী সূত্র সমর্থন করে কোনটা। ত্রয়ী সূত্র মানে কি, প্রথম এবং তৃতীয় মৌলের ভরের গড় করলে যদি দ্বিতীয় মৌল পাওয়া যায়, এইটাকে ত্রয়ী সূত্র বলে। প্রথম এবং তৃতীয় মৌলের ভরের গড় করলে যদি দ্বিতীয় মৌল পাওয়া যায়, তখন সেটাকে ত্রয়ী সূত্র বলে। আমরা একটু প্রথম মৌলে আসি। প্রথম মৌল হচ্ছে আমাদের লিথিয়াম, লিথিয়াম। তৃতীয় মৌল আসি, তৃতীয় মৌল হচ্ছে পটাশিয়াম। এই দুইটার ভরের গড় করলে সোডিয়াম পাওয়া যায়। এইটা হচ্ছে আমাদের ত্রয়ী সূত্র। কিভাবে, খেয়াল করে দেখো, লিথিয়ামের ক্ষেত্রে লিথিয়াম 3, 7, সোডিয়াম, পটাশিয়াম 19, 39। তাহলে দেখো 7, 39 মিলে আমাদের 46 আসে। 46 থেকে গড় করলে আমরা এখানে 23 পাই। বুঝতে পারছো, তাহলে প্রথম এবং তৃতীয় মৌলের ভরের গড় করলে যদি দ্বিতীয় মৌল পাওয়া যায়, সেটা হচ্ছে আমাদের ত্রয়ী সূত্র। এবার খেয়াল করে দেখো, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এটার ক্ষেত্রেও ত্রয়ী সূত্র মানে বেরিলিয়াম 2, 4, তারপরে ক্যালসিয়াম 20, 40, এটাকে অ্যাভারেজ করলে ম্যাগনেসিয়াম 12, 24 পাওয়া যায়। তাহলে দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এইটাকে আমরা পাই। আরো একটা জোড়া আছে যেই তিনটা আমাদের ত্রয়ী সূত্র ফলো করে। দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এটা ত্রয়ী সূত্র ফলো করে। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এটা ত্রয়ী সূত্র ফলো করে। আরেকটা হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই তিনটা জোড় হচ্ছে আমাদের ত্রয়ী সূত্র ফলো করে। তো এর ভিতরে 1 আর 2 আমাদের দেয়া আছে, 1 আর 2 হবে আমাদের কারেক্ট আনসার। বুঝতে পারছো, 1 আর 2 দেয়া আছে, 1 আর 2 কারেক্ট আনসার হবে। তো ত্রয়ী সূত্রে এটা একটু মাথায় রাখবা। বলছে ক্যালসিয়াম এবং জিঙ্ক এই দুইটার ক্ষেত্রে কি কারেক্ট। ক্যালসিয়াম দেখো 20, ক্যালসিয়াম 20, জিঙ্ক হচ্ছে 30, জিঙ্ক হচ্ছে 30, দুইটাই ক্যালসিয়াম 2+ পরিণত হয়, জিঙ্ক 2+ পরিণত হয়। তাহলে দুইটা যোজনী এক, এটা একই কথা। বলছে দুইটার গ্রুপ একই, জীবনেও না দুইটার গ্রুপ একই হবে না, দুইটা আলাদা আলাদা গ্রুপে অবস্থান করবে। ক্যালসিয়াম তোমার হচ্ছে 2 নম্বর গ্রুপে অবস্থান করে, জিঙ্ক হচ্ছে 12 নম্বর গ্রুপে অবস্থান করে। পর্যায় একই, এইটা ঠিক, এই দুইটা একই পর্যায়ে অবস্থান করে ক্যালসিয়াম এবং জিঙ্ক। তাহলে 1 এবং 3 এইটা হচ্ছে আমার কারেক্ট আনসার। আচ্ছা, 1 এবং 3 কারেক্ট আনসার। আচ্ছা, তো এই পর্যন্ত ছিল আমাদের মোটামুটি পর্যায় সারণী থেকে যে এমসিকিউ গুলা, এগুলা পর্যায় সারণী এমসিকিউ গুলা সলভ করলাম। এরপর আমাদের রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটাতে যেতে হবে। কোথায় যাব আমরা, রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটাতে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো।